আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হালকেনস্টাইনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সাথে আছি আমি, তোমাদের সাদিয়া আপু। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে। আজকে তোমাদের এইচএসসি 26 হিউম্যানিটিস সুপার সাজেশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বিষয়ভিত্তিক সুপার সাজেশনের ইতিহাস প্রথম এবং দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব, যে তোমরা যারা পরীক্ষায় পাশ করতে চাও তারা কতটুকু কিভাবে পড়বা, এবং যারা পরীক্ষায় এ প্লাস পেতে চাও বা মোটামুটি ভালো রেজাল্ট করতে চাও তারা কি করবা বা কিভাবে পড়াশোনা করবা সে বিষয়ে, যেহেতু তোমাদের পরীক্ষা আসন্ন। সো এ বিষয়ে তোমাদের এই ক্লাসটি, চলো আমরা শুরু করি। আচ্ছা, ইতিহাস আমরা জানি, তোমরা যারা জানো না তাদেরকে একটু জানাই দিই যে হচ্ছে সিকিউ হচ্ছে তোমার 70 মার্কের, 70 মার্কস, হ্যাঁ, এবং এমসিকিউ হচ্ছে 30 মার্কস। আচ্ছা, বাংলা ইংরেজি মিক্সড করে ফেললাম। সো 70 এবং এমসিকিউ হচ্ছে 30 মার্কসের, ঠিক আছে। তো এইখানে যে আমরা 70 মার্কসের সিকিউ লিখবো, এইখানে তোমার অধ্যায় টোটাল ইতিহাস প্রথম পত্রে রয়েছে 8টা। এখন এইখানে তোমার প্রশ্ন কয়টা আসবে? প্রশ্ন আসবে 11টা। 11টা প্রশ্ন থাকবে। লিখতে হবে কয়টা? লিখবা হচ্ছে 7টা। 7টায় কত মার্ক? 7টায় 70 মার্ক, ঠিক আছে। এখন তোমাদেরকে বলবো যে নর্মালি ক নম্বর প্রশ্নে মানে এক লাইনে উত্তর বা সংজ্ঞা এই টাইপের আসে। তো এই ক্ষেত্রে যেটা তুমি পারছো ওইটাই তুমি 1 নাম্বার সিকিউ মানে সিকিউর করতে পারতেছো। এবং 2 নাম্বার প্রশ্ন যেটা খ, মানে অনুধাবনমূলক প্রশ্ন, এইখানে কিন্তু তোমাকে মোটামুটি অ্যান্সার একটু ভালো লিখলে বা টিচারের পছন্দ হলে, মুখস্থ নির্ভর আর কি এটা, তো সেই ক্ষেত্রে তুমি 2-2 পেতে পারো, হ্যাঁ। তাহলে এখানে তোমার 3 অলরেডি হয়ে যাচ্ছে 10-এর মধ্যে। বাকি যে গ এবং ঘ নম্বর প্রশ্নে তোমরা যারা জাস্ট পাস করতে চাও এবং যারা মানে মোটামুটি একটা রেজাল্ট করতে চাও তাদের জন্য কিছু সিলেক্টিভ অধ্যায় পড়লেই এনাফ। এবং যারা পরীক্ষায় এ প্লাস পেতে চাও তাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে, সো দ্যাট যে কোনো জায়গা থেকে প্রশ্ন হলে তুমি যাতে সেটাই অ্যান্সার করতে পারো। তো সেই ক্ষেত্রে দেখো, প্রথমত প্রথম অধ্যায় রয়েছে তোমাদের ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। এখন ইউরোপ একটা মহাদেশ, তো এই মহাদেশ থেকে আগমন করছে টোটালি কতগুলো জাতি। কেন আসছে এরা? আসছিল এখানে ব্যবসা করতে। কিসের ব্যবসা? এখানে তোমার সুগন্ধি মশলা, তারপরে হচ্ছে তোমার যে সিল্কের যে কাপড়, মানে হচ্ছে তোমার রেশমি কাপড়, এইসবের অ্যাট্রাকশনে এখান থেকে কাঁচামাল নিয়ে ওরা কি করবে? ব্যবসা করবে। এই জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে আসছিল। প্রথম যারা আসে এখানে তোমার হচ্ছে ভারতীয় উপমহাদেশে যে প্রথম যে জাতি আসে সেটা হচ্ছে পর্তুগিজ জাতি, তাই তো। যে 1498 খ্রিস্টাব্দে কি করেছিল? পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, তিনি হচ্ছে আফ্রিকা মহাদেশের উত্তমাশা অন্তরীপ হয়ে ঘুরে এসে সোজা কোথায় এসেছিল? দক্ষিণ ভারত, ভারতের কালিকট বন্দর এসেছিল। কোথায়? ভারতের কালিকটে। তাহলে প্রথমত সে যখন ইউরোপ থেকে রওনা করলো তখন সে আফ্রিকা মহাদেশে আসলো, উত্তমাশা অন্তরীপ। ওইখান থেকে ঘুরে সে কোথায় আসলো? তাহলে কোথায় আসলো? ভারতের কালিকট বন্দরে আসলো। এসে এখানে সে আস্তে আস্তে তারা এখানে বাণিজ্য করা শুরু করলো। তাহলে পর্তুগিজ আসার পরে এখানে তোমার নেদারল্যান্ড বা হল্যান্ডের অধিবাসীরা আসছে, যাদেরকে আমরা ডাচ বলি। কি বলি? ডাচ বলি। এবং হচ্ছে তারপরে হচ্ছে তোমার ডেনমার্কের অধিবাসীরা আসছে, যাদেরকে হচ্ছে আমরা দিনেমার বলছি, তাই তো। তাহলে এইভাবে করে বেশ কয়েকটা। তারপরে আসছে তোমার হচ্ছে মারাঠারা এখানে আগে থেকে ছিল, এবং এরপরে কারা আসছে? ইংরেজরা আসছে। তো এইভাবে যে এতগুলা জাতি আসছে ইউরোপ থেকে ব্যবসার জন্য, এখানে আসার পরে কারা আধিপত্য বিস্তার করেছিল? ইংরেজরা করেছিল, ঠিক আছে। তাহলে দেখো, ওই সে 1498-তে আসছে, ধরো যে 1500 সাল, হ্যাঁ, 1500 সাল থেকে শুরু হয়েছে ব্যবসা করতে আসা বণিকদের। তারপর এখানে কতগুলো জাতি আসছে, তাদের মধ্যে তোমার অর্থনৈতিক বা সামরিক প্রতিযোগিতা হয়েছে। এইসবের এক পর্যায়ে দেখা গেছে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে শুধুমাত্র ইংরেজরা। কেন? তাদের হচ্ছে কূটনৈতিক বুদ্ধির জন্য, ডিপ্লোম্যাটিক বুদ্ধিশুদ্ধির জন্য তারা এখানে অ্যাট লাস্ট আধিপত্য বিস্তার করেছে। তো যে বললাম কথাটা, 11টা প্রশ্ন যে আসবে, 11টা প্রশ্নের মধ্যে তুমি একটু চিন্তা করলে দেখো, এখানে যেহেতু 8টা চ্যাপ্টার রয়েছে, প্রতিটা চ্যাপ্টার থেকেই তোমার জন্য একটা করে প্রশ্ন থাকছে। সো যারা অনেক ভালো করতে চাও, এমসিকিউ 30 এবং এখানে হচ্ছে তোমার 70, 100 মার্ক। 100-এর মধ্যে 90+ মার্কস তোলা ইজি পিজি, হ্যাঁ, যদি তুমি পড়াশোনা করো। আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স রয়েছে হিউম্যানিটিসের একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্স, এগুলোতে তোমরা এনরোল করলে রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ। তো ওইখান থেকে তোমরা যারা অনেক ভালো করতে চাও, আমি প্রিফার করব ওইখান থেকে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো তোমরা জাস্ট দেখে আসবো। তাহলে কি হবে? অধ্যায় ভিত্তিক যে তোমার সব ধরনের
প্রত্যেকটার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে যে সাজেশন ভিডিও তুমি দেখছো এইটাই তুমি আসলে বুঝতে পারতেছো কোনগুলোকে বেশি তুমি গুরুত্ব দিবা, ঠিক আছে। তারপর দেখো তাহলে এইখান থেকে তোমার মাস্ট একটা প্রশ্ন থাকতেছে আধিপত্য বিস্তার সংক্রান্ত, ঠিক আছে। তারপরে দেখো এখানে কোম্পানির আমল ছিল, একটা কোম্পানি শাসন করতো, তারপরে যখন ব্রিটিশ সরকার এখানকার ক্ষমতাটা নেয় সেই পিরিয়ডটা নিয়ে হচ্ছে তোমার ব্রিটিশ আমল। তারপর দেখো পাকিস্তানি আমল, হ্যাঁ, যখন তোমার এই যে তোমার ব্রিটিশ আমলের পরে 1947 সালে যখন ভারত পাকিস্তানের একটা বিভক্তি হলো, তখন এই বিভক্তির সময় পাকিস্তান এবং ভারত নামক দুইটা রাষ্ট্র হয়েছে। এখন পাকিস্তানের দুইটা অংশ হয়েছে, একটা পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, রাইট। তো এই যে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষাভিত্তিক যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল, হ্যাঁ, 47 থেকে মোটামুটি দেশভাগের পর থেকে শুরু হয়েছিল। 48 থেকে বলা হয় আসলে ভাষাভিত্তিক এসব বিভিন্ন সংগ্রাম পরিষদ, তমুদ্দিন মজলিস এসব কিছু গড়ে ওঠে এবং এক পর্যায়ে 52 সালে যে ভাষা আন্দোলন হয়, এখানে কতজনকে গুলি করে হত্যা করা হয় এবং ছাত্র জনতার এসব রক্তের পর সেই রক্ত বিসর্জন দিয়ে আমরা শেষমেশ আমাদের হচ্ছে 56 সংবিধানে আমরা কি করছি, আমাদের বাংলাকে মাতৃভাষা হিসাবে পাচ্ছি, ঠিক আছে, পেয়েছি। তো এর আগে 56-র আগে 54 যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে। তো যুক্তফ্রন্ট আসলে তোমার এখানে 21টা দফার কথা বলেছিল এই সব কিছু। তো এইখানে মূলত যে ভাষা আন্দোলন যে শুরু হয়েছে 48 থেকে, এইটার বিষয়ে আলোকপাত করা হয়েছে। তো এইখান থেকে অবভিয়াসলি একটা কোশ্চেন থাকবে, এখান থেকে তো থাকবে, কোম্পানি আমল থেকে থাকবে, সবগুলো থেকে একটা করে থাকলো। হ্যাঁ, এখন দেখো কোন কোন জায়গা থেকে বেশি বেশি থাকবে। এই যে বাংলাদেশের স্বাধীনতা, তারপরে পুরো বাংলা স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন, কিভাবে আসলে তোমার স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন কিভাবে শুরু হয়েছিল। শুরুতে তোমার ভাষা নিয়ে শুরু হয়েছে এবং তারপরে তোমার আস্তে আস্তে যেসব বৈষম্যের কথা এখানে আসে, হ্যাঁ, বৈষম্য যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রে যে বৈষম্য, এই সব কিছুর বৈষম্যের বিরুদ্ধে যখন বাঙালিরা একতাবদ্ধ হয়ে লড়াই করতে শুরু করে, এক পর্যায়ে এসে তোমার হচ্ছে যে স্বাধিকার আন্দোলন, তারপরে যে স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধের কথা আসতেছে পরবর্তী চ্যাপ্টারে। এখানে স্বাধীনতার ঘোষক কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 70-এর নির্বাচনের পর যখন আওয়ামী লীগকে ক্ষমতায় বসতে দেওয়া হয় নাই, তখন আসলে তিনি 7ই মার্চ হচ্ছে একটা প্রাইমারিলি একটা হচ্ছে তোমার একটা ডাক দেয়, স্বাধীনতার ডাক দেয়। এবং 26শে মার্চ প্রথম প্রহরে, মানে 25শে মার্চ যখন তোমার হত্যাযজ্ঞ চালানো হয়, এরপরে কি করা হয়েছে, ওই রাত্রে আর কি প্রথম প্রহরে, 26শে মার্চের প্রথম প্রহর বলা হচ্ছে, কারণ রাত 12টার পর, ঠিক আছে, তখন তিনি গ্রেপ্তার হওয়ার আগে হচ্ছে তোমার স্বাধীনতার ডাক দিয়েছেন, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে যে মুক্তিযুদ্ধ শুরু হইলো, এই সময় আবার তোমার হচ্ছে মুজিবনগর সরকার গঠন করা হয়েছে। তো এই মুজিবনগর সরকার কিরকম ধরনের কার্যক্রম করেছে মুক্তিযুদ্ধের সময়, তাদের কাজ কি ছিল, হ্যাঁ, শুধু যে সরকার গঠন করে তারা কি বসেছিল, নাকি তাদের দ্বারা কোনো কাজ হয়েছিল মুক্তিযুদ্ধে, এই সংক্রান্ত এই অধ্যায়টা। এবং মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব, কি বহির্বিশ্ব বলতে এখানে বেশিরভাগ অন্যান্য দেশের কথা আসছে, যে কিভাবে তারা আসলে এখানে অবদান রেখেছিল বা সাপোর্ট করেছিল আমাদেরকে, হ্যাঁ, এবং হচ্ছে ইউনাইটেড নেশনের কথা আসছে। তাহলে দেখো সবগুলো চ্যাপ্টার থেকে একটা করে আসবে, এটা তো আমরা শিওর। এখন হচ্ছে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি আসবে, কোনগুলো আমরা বেশি পড়বো। দেখো এখানে যে হচ্ছে তোমার এই যে ব্রিটিশ আমল, যেটা ব্রিটিশ আমল থেকে মানে একদম 3 স্টার দিয়ে রাখো, যে এখান থেকে তোমার 2টা প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে। এবং হচ্ছে তোমার এখানে যে স্বায়ত্তশাসন ও স্বাধিকার আন্দোলন, এইখান থেকেও তুমি 2টা প্রশ্ন পাবা, ঠিক আছে। তাহলে হচ্ছে আর একটা প্রশ্ন কোন জায়গা থেকে পাবা, এখানে যদি তুমি প্রবাসী বাঙালি বহির্বিশ্ব মানে এই সংক্রান্ত 3 স্টার দিয়ে রাখো, তাহলে দেখবা যে এখান থেকে মোটামুটি মানে এই 3টা চ্যাপ্টার কোনোভাবে স্কিপ করবা না। সে প্লাস পেতে চাও, অথবা পাস করতে চাও, অথবা মধ্য মানে হচ্ছে একটা মিডিয়াম রেজাল্ট করতে চাও, যাই যাও, এগুলা হচ্ছে স্কিপ করা যাবে না। যারা ভালো করবা তারা সবকিছু পড়বা। তো শুরুতেই দেখো যখন ইংরেজ আধিপত্যের কথা আসতেছে, প্রথম অধ্যায় থেকে আমি একদম শিওরলি বলবো যে পলাশির যুদ্ধ এবং যে বকচারের যুদ্ধ রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার পলাশির যুদ্ধ, ঠিক আছে। দেখো তাহলে এখানে যে ভারতবর্ষে ইউরোপীয়রা আসছে, তারপর ইংরেজ আধিপত্য যে প্রতিষ্ঠা হয়েছে, এবং শুরুতেই দেখো যখন ইংরেজ আধিপত্য কখন প্রতিষ্ঠা হয়েছে, যখন সিরাজউদ্দৌলার পতন হয়েছে, বাংলার শেষ স্বাধীন নবাব হিসাবে, তারপর ইংরেজরা কি করেছে, সবকিছু দখল করে নিয়েছে, তাই তো। তাহলে দেখো এই যে পলাশির যুদ্ধ, এই পলাশির যুদ্ধের কারণগুলো কি ছিল, যে হচ্ছে তোমার সিরাজউদ্দৌলা আমরা জানি যে 1833 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং 1733 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, এবং 1756 সালে মাত্র 23 বছর বয়সে, হ্যাঁ 23 বছর বয়সে তাকে হচ্ছে
তোমার সিংহাসনে বসানো হয়েছে, তার নানা বসিয়েছেন, তাই তো? তাহলে দেখো এই সময় যে তাকে বসানো হইলো, ওর পরে এখন ওই ক্ষমতার দ্বন্দ্ব, হ্যাঁ, তারপরে ইংরেজরা তার উপরে হচ্ছে তোমার মানে নবাবের উপরে আর কি অনুগত ছিল না, এই সব কিছু কিছু পয়েন্ট এরকম ভাবে দেয়া রয়েছে, মার্ক করা রয়েছে, তোমরা দাগানো বইতে পেয়ে যাবো, আমাদের ক্লাসের আলোচনা শুনলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানেই আসলে যে কি কি কারণে পলাশির যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, কোন প্রেক্ষাপটে হয়েছিল এই সংক্রান্ত একটা প্রশ্ন হয়, এবং কি হয় যে পলাশি যুদ্ধের ফলাফল কি হয়েছিল, হ্যাঁ, এবং পরবর্তীতে এটা কিভাবে ইম্প্যাক্ট করেছিল, যে ফলাফল যেটা আর কি। তাহলে এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ পলাশি যুদ্ধের, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু মাস্ট প্রশ্ন হবে, উদ্দীপক থাকবে, মানে এমসিকিউ তো থাকবে, সিকিউ থাকবে, ঠিক আছে। তারপর দেখো এখানে হচ্ছে তোমার কিছু খ নম্বর প্রশ্নের কথা আমি বলেছি, যে দ্বৈত শাসন ব্যবস্থা কি। দ্বৈত শাসন বলতে বোঝানো হচ্ছে যে দুইজনের শাসন, ঠিক আছে, একটা ব্রিটিশদের শাসন আবার এদেশীয় শাসকদের শাসন, দুইজনের শাসনের ক্ষেত্রে প্রায়োরিটি লিস্টে সবসময় থাকতো ইংরেজদের। তো এজন্য দেখা যাচ্ছে ওই সময় আসলে সাধারণ যে জনগণ তাদের স্বার্থের দিকে বেশি ফোকাস করা হতো না, ফোকাস করা হতো ইংরেজদের স্বার্থের দিকে, তারা কতটা তোমার কর নিতে পারছে, খাজনা নিতে পারছে, এটার উপরে ফোকাস করা হতো। এই সময় আসলে টোটাল ইম্প্যাক্টটা পড়েছে সাধারণ জনগণের উপরে, ঠিক আছে। তাহলে দ্বৈত শাসন বলতে কি, এটা কিন্তু আসলে বইতে দাগানো সুন্দরভাবে রয়েছে, তোমরা এখান থেকে এটা একদম মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবা। আর সাম্রাজ্যবাদের কথা যদি এখানে বলি, তাহলে সাম্রাজ্যবাদের বিষয়টা হচ্ছে ইম্পেরিয়ালিজম, ঠিক আছে। তো হচ্ছে ইম্পোরিয়াম থেকে ইম্পেরিয়ালিজমটা আসছে। সাম্রাজ্যবাদ বলতে বোঝায় যে যখন কোনো একটা শক্তিশালী রাষ্ট্র অন্য একটা কম শক্তিশালী বা দুর্বল রাষ্ট্রের উপর আধিপত্য বিস্তার করতে চায়, সেইটাই হচ্ছে তোমার সাম্রাজ্যবাদ, ঠিক আছে। এবং উপনিবেশবাদ মানে হচ্ছে তোমার সাম্রাজ্যবাদী উপনিবেশিকতা যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে যখন আমি সেই দেশে যে স্থায়ীভাবে বসতি স্থাপন করে সেইখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি, ঠিক আছে। আমি মানে ব্রিটিশরা কি করছে, আমাদের দেশে আসছে, এখানে এসে তারা কি করেছে, একটা বসতি স্থাপন করেছে, করে এখানে কি করেছে, আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে, এই জন্য এটা হচ্ছে সাম্রাজ্যবাদী উপনিবেশিকতা, ঠিক আছে। তাহলে এখান থেকে যে দুইটা টাইপের প্রশ্ন হইতে পারে সেটাও আমি বলে দিলাম। আর অন্ধকূপ হত্যা কাহিনী বলতে এখানে বোঝাচ্ছে যে নবাব সিরাজউদ্দৌলা যখন হচ্ছে তোমার কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে তোমার দখল করে, তখন ওইখানে হলওয়েল নামক একজন রয়েছে, হলওয়েল প্রচার করে যে 146 জন তাদের যে হচ্ছে তোমার কর্মকর্তা কর্মচারী ব্রিটিশ আর কি, তাদেরকে একটা ছোট্ট একটা দৈর্ঘ্যপ্রস্থের উল্লেখ রয়েছে, নাম্বারটা যদি মনে না রাখতে পারো, যারা মানে হচ্ছে কম পড়াশোনা করে একটু পাস টাস করতে চাও এরকম, তাদেরও সংখ্যাটা মনে রাখা লাগবে না, কিন্তু মানে ওই যে ঘরের মাপটা আর কি। কিন্তু যারা এ প্লাস পেতে চাও তাদের অবশ্যই এই সাল ছোট ছোট বিষয়গুলোকে মনে রাখতে হবে, অর্থাৎ বারবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে ওই অতগুলো মানুষকে একটা ছোট্ট রুমে রাখা হয়েছিল, আটকে রাখা হয়েছিল, এখানে 123 জন মারা যায় এবং বাকি 23 জন কোনো রকম ভাবে বেঁচে যায় 146 জনের মধ্যে। কিন্তু এটা ছিল একটা মিথ্যা একটা কাহিনী, এটাই ইতিহাসে অন্ধকূপ হত্যা কাহিনী নামে পরিচিত, ঠিক আছে। এটা হচ্ছে খ নম্বর প্রশ্নে আসতে পারে। তাহলে দেখো এগুলো হচ্ছে খ নম্বর প্রশ্নে আসতে পারে। তারপর দেখো এখানে কি বলা হচ্ছে, 76-এর মন্বন্তরের কথা বলা হয়েছে। এখন হচ্ছে তোমাদেরকে আমি এখানে একটা বিষয় বলবো, সেটা একটা হচ্ছে 1770 সাল, হ্যাঁ, মানে যেটা খ্রিস্টাব্দ বলছি, এবং 1176 বঙ্গাব্দ বা সন বলি আমরা বাংলা তারিখকে, তাই না, সন। দেখো এখানে তোমরা খেয়াল করবা যে হচ্ছে এই যে তোমার হচ্ছে তোমার 1176, এটার সাথে যদি আমরা 593 যোগ করি, দেখো তো এখানে বেসিক্যালি এখানে দেখাচ্ছে হচ্ছে 9, এখানে হচ্ছে তোমার 6 দেখাচ্ছে, 1769 হয়, কিন্তু এখানে বাংলা মাসের একটা পার্থক্য রয়েছে শেষের দিকে, ঠিক আছে। তো ওই হিসাবে তখন এই হিসাবটা তখন 1770 হয়, ঠিক আছে। এমনিতে নর্মালি অন্য জায়গার হিসাবে তুমি 593-কে যদি তুমি বাংলা সনের সাথে যোগ করো তাহলে ইংরেজি সালটা পেয়ে যাবা। যেমন অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস আমাদের আসে, যেগুলোর বাংলা এবং ইংরেজি দুইটা সালই আমাদের মনে রাখতে হয়। তো সেই ক্ষেত্রে যে কোনো একটা মনে রেখে যদি তুমি বাংলা সালটা মনে রাখো, বাংলা সনটা, তাহলে ওটার সাথে 593 যোগ করলে তুমি ইংরেজি সনটা পেয়ে যাবে, ইংরেজি সালটা পেয়ে যাবে। এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে 1770 কেন হয়েছে, ওই যে একটা মাসের পার্থক্য রয়েছে, যে ইংরেজি বছরের শুরু, বাংলা বছরের শেষ। যেমন এখন আমাদের বৈশাখ হচ্ছে, হ্যাঁ, বৈশাখ মাস শুরু হচ্ছে এপ্রিলে, এবং দেখা যাচ্ছে ইংরেজি সালের হচ্ছে 4 মাস চলতেছে এবং বাংলা সনের প্রথম মাস চলতেছে। এই যে একটা গ্যাপ, এই গ্যাপের জন্য এখানে আসলে 69 দেখায়, ওকে। তারপরে দেখো তাহলে
এটা জাস্ট এমনি একটা এক্সট্রা ইনফরমেশন। তাহলে ৭৬-এর মন্বন্তর কেন হয়েছিল? বাংলায় মানে এই যে বিশাল আকারের দ্বৈত শাসনের ফলে কি হয়েছিল? এই জনগণ নিঃস্ব হয়ে পড়েছিল, হ্যাঁ, অর্থনৈতিকভাবে অনেক দুরবস্থার মধ্যে এসেছিল, খাদ্যমন্দা, খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছিল। তো এই সময় যে মন্বন্তরটা দেখা যাচ্ছে ওইটা ইতিহাসে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। এটা বিষয়ে সুন্দর একটা ব্যাখ্যা তোমরা বই পড়লে বা দাগানো বইতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো বকচারের যুদ্ধ, যখন নবাবের পতন হয় আর কি, সিরাজউদ্দৌলার পতন হয়, তারপরে কিন্তু মীর কাসিম আসে ক্ষমতায়। যে মীর কাসিম যখন ক্ষমতায় আসে তখন হচ্ছে এই যে বক্সারের যুদ্ধ করেন উনি, এইটার কারণ কি কি ছিল, কি কারণে বক্সারের যুদ্ধ হয়েছিল এবং এটার ফলাফল কি ছিল, এইগুলো তোমরা এই অধ্যায় থেকে জেনে রাখবা। তাহলে বেসিক্যালি কি কি জেনে রাখবা আমি কিন্তু বললাম, ঠিক আছে। এবং দেখো এবার আমরা 2 নম্বর চ্যাপ্টারে যাব। তাহলে প্রথম অধ্যায় থেকে কি বিষয়ে প্রশ্ন হতে পারে সিকিউ? একটা হচ্ছে বকচার, একটা হচ্ছে বকচারের যুদ্ধ, আর একটা কি, আর একটা হচ্ছে তোমার পলাশীর যুদ্ধ। বেশি গুরুত্বপূর্ণ পলাশীর যুদ্ধ। সো যে পাস করতে চাও সে পলাশীর যুদ্ধটা জাস্ট ঘুরায় বেচা সবকিছু পড়ে ফেলবা, বিশেষ করে কারণ ফলাফল, নবাবের কি কি ভুল ছিল, হ্যাঁ, এসবগুলোকে জাস্ট একটু দাগানো বইতে তোমরা পেয়ে যাবা। এবং নর্মালি যদি তোমরা যারা হচ্ছে কোর্স কিনো নাই বা দাগানো বইয়ের অ্যাক্সেস নাই, তারা কি করবা, নিজেদের বইটা পড়ে ফেলবা। বইটা হচ্ছে তোমার আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর অক্ষরপত্র প্রকাশনীর বই, ঠিক আছে, ইতিহাস প্রথম পত্র। তারপর দেখো দ্বিতীয় অধ্যায় কি বলছি, যে ইংরেজ উপনিবেশিক শাসন, কোম্পানির আমলের কথা বলছি, হ্যাঁ। কোম্পানির আমলের কথা এখানে তোমার বিশেষ করে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলা হয়, যে তোমার হচ্ছে কর্নওয়ালিসের সময় আর কি, উনি যে 1 সালা এবং 5 সালা বন্দোবস্ত করেছিল, মানে 5 বছরের জন্য কেউ জমি যারা নিতে পারবে এবং 1 বছরের জন্য, পরবর্তীতে 1 বছর করা হয়, কিন্তু এই সংক্রান্ত অনেক জটিলতা তৈরি হয়, এই জন্য পরবর্তীতে দেখা যায় যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয়, ঠিক আছে। তাহলে এই বিষয়ে তোমরা খ নম্বর প্রশ্নের জন্য মানে হচ্ছে সুন্দর করে বোর্ড বই থেকে পড়ে যাবা। বৈদেশিক নীতি কি, মানে পররাষ্ট্রনীতির কথা বলা হচ্ছে। আর ফরাইজি আন্দোলন কি, ফরজ ভিত্তিক যে আন্দোলন শুরু হয়েছিল ওইটা ফরাইজি আন্দোলন। ফকির সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছে 1857 সালে, যে মানে কোম্পানি আমলে আর কি, 1857 সালে যে কি হয়েছিল তোমার হচ্ছে ফকির সন্ন্যাসীরা, ফকির হচ্ছে মুসলমানদের মধ্যে যারা প্রতিনিধিত্ব করতো এবং সন্ন্যাসী হচ্ছে হিন্দু ধর্মে যারা প্রতিনিধিত্ব করতো, তারা হচ্ছে একটা বিদ্রোহ করে, যেটা ইতিহাসে ফকির সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত। এখন যারা ভালো করবা তারা বই থেকে সুন্দর করে এটা পড়ে যাবা। তাহলে এইগুলো কিসের জন্য গুরুত্বপূর্ণ? এইগুলো হচ্ছে তোমার খ নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এখানে আরো কিছু রয়েছে, সতীদাহ প্রথার কথা আছে, যে ডালহৌসির, হ্যাঁ, সতীদাহ প্রথা কি যদি ব্যাখ্যা করতে বলা হয়, তাহলে হচ্ছে এটা খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিন্তু 2টা বিষয় ছিল, যে যদি কারো স্বামী মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই স্ত্রীকে ওই স্বামীর সাথে হচ্ছে চিতায় দাহ করা হবে, মানে পুড়িয়ে ফেলা হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সতীদাহ প্রথা ছিল। সতীদাহ প্রথার মধ্যে একটা ছিল সহমরণ, একটা ছিল অনুমরণ, হ্যাঁ। সহমরণ মানে স্বামীর সাথে একই চিতায় তাকে দাহ করা হবে। অনুমরণ হচ্ছে স্বামী বিদেশে মারা গেছে বা নিখোঁজ, সবাই ভাবতেছে যে মারা গেছে, তখন স্ত্রীকে একাই চিতাতে দাহ করা হবে, এই যে বিষয়টা। তাহলে সহমরণ আর অনুমরণ, সতীদাহ প্রথা সম্পর্কে আসলে আমরা এটা ডিটেলসে লিখবো, এবং কে এই প্রথা উচ্ছেদ করেছিল সেই বিষয়ে আমরা লিখবো, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সনাতন ধর্মে, হিন্দু ধর্মের কথা। তারপর দেখো এখানে তোমার বিধবা বিবাহের আইনের কথা আসে। এখানে হচ্ছে বিভিন্ন সংস্কারের মধ্যে সামাজিক এবং শিক্ষা সংস্কারের কথা বলা হচ্ছে। এই ক্ষেত্রে উইলিয়াম বেন্টিং কি কি অবদান রেখেছিলেন এই ক্ষেত্রে, এই অধ্যায়ে আর কি, এটা অনেক গুরুত্বপূর্ণ সিকিউয়ের জন্য বিশেষ করে। এবং ডালহৌসির যে সংস্কার, তাহলে এই দুজনের যে সংস্কার, এটা হচ্ছে সিকিউয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমরা হচ্ছে টেক্সট থেকে সুন্দর করে পড়ে যাবা। এবং তিতুমিরের থেকে যেটা আসে সেটা হচ্ছে খ নম্বর প্রশ্নে আসে, এবং ক নম্বর প্রশ্নেও আসতে পারে, যে হচ্ছে তিতুমিরের পুরো নাম কি, হ্যাঁ, প্রকৃত নাম কি। তো এই সংক্রান্তই আর কি 2 নম্বর অধ্যায়। এবং 3 নম্বর অধ্যায়ে আছে দেখো ইংরেজ উপনিবেশিক শাসন, ব্রিটিশ আমলের কথা বলা হচ্ছে। ব্রিটিশ আমলে হচ্ছে তোমার লর্ড রিপন এবং লর্ড কার্জনের কথা আসছে। এখানে কিছু বিল, ইলবার্ট বিলের কথা আসছে, লাহোর প্রস্তাবের কথা আসছে, তারপরে খিলাফত ও অসহযোগ আন্দোলনের কথা আসছে, ভারত শাসন আইনের কথা আসছে, মন্ত্রী মিশন পরিকল্পনা আসছে, সাইমন কমিশন আসছে, ঠিক আছে। এই যে বিষয়গুলো আসছে, এগুলো হচ্ছে তোমার খ নম্বর প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং এখানে লর্ড রিপন এবং লর্ড কার্জনের সংস্কারগুলো তোমরা পড়বা, এটা হচ্ছে সিকিউয়ের জন্য, ঠিক আছে। এগুলোও কিন্তু সিকিউয়ের জন্য, ওকে। তাহলে এখান থেকে তোমরা সংস্কারগুলো পড়বা, কিসের জন্য? এগুলো সিকিউয়ের জন্য, সিকিউ গ আর ঘ এর জন্য, ঠিক আছে। উদ্দীপক সংক্রান্ত দিয়ে এখান থেকে আসবে। বিশেষ করে এটা এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লর্ড রিপনেরটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা কোনোভাবেই স্কিপ করবে না, যে কি কি অবদান রাখছেন তিনি। এবং তোমার যে লর্ড ডালহৌসির কথা বললাম, ভারতবর্ষের উদার নৈতিক নেতার কথা বলা হয়েছে, লর্ড হচ্ছে তোমার বেন্টিং এর শাসনামলকে। তো এই সংক্রান্ত কিন্তু এমসিকিউ অনেক আসে, কারণ যেহেতু 8টা চ্যাপ্টার এবং 8টা চ্যাপ্টার থেকে তোমার 30টা এমসিকিউ আসবে। সো ইজিলি আমরা বলতে পারি যে প্রতিটি চ্যাপ্টার থেকে মিনিমাম হচ্ছে তোমার 3টা করে আসবে, এবং কোনো কোনো চ্যাপ্টার থেকে 4টাও আসতে পারে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই অধ্যায় থেকে যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোমার
এই যে এই অধ্যায় থেকে আসবে লর্ড রিপন বা লর্ড রিপনের কি কি সংস্কার, হ্যাঁ এই সংক্রান্ত কিছু আসতে পারে। আবার হচ্ছে এখান থেকে কোনো একটা তারিখ আসতে পারে। এখানে যেটা আছে সেটা হচ্ছে বেন্টিংকের হচ্ছে উদারনৈতিক শাসক বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে উদ্দীপকে বিশেষ করে রিলেট করা হয় উইলিয়াম বেন্টিংকে, এটাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। ডালহৌসিও গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। তো এইগুলো হচ্ছে খুব সুন্দর করে তোমরা পড়বা, সো দ্যাট এর ভিতর থেকে কিন্তু এমসিকিউ চলে আসবে, ঠিক আছে। তারপর দেখো তাহলে লর্ড রিপন লর্ড কার্জনের বিষয়টা গেল। এখন তারপরে হচ্ছে তোমার 4 নম্বর অধ্যায় বলা হচ্ছে পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলনের গতি প্রকৃতি কি ছিল। তো আমি বলেছি ভাষা আন্দোলন থেকে একটা সিকিউ অবশ্যই থাকবে। সো ভাষা আন্দোলন থেকে আসলে নর্মালি তোমরা যারা ব্যাক বেঞ্চের তারাও আমি মনে করি যে অ্যান্সার দিতে পারবা, কিন্তু যারা ভালো করতে চাও তাদেরকে আমি প্রিফার করব যে ওই যে কি কি গঠন করা হয়েছিল, কোন কোন কমিটি, তমদ্দুন মজলিসের কথা আছে, এবং হচ্ছে কারা কিভাবে কোথা থেকে শুরু করেছিল, কিছু কিছু ঘটনা প্রবাহ তারিখ সহ নাম সহ দেওয়ার চেষ্টা করবা। এবং যে তারিখ এবং নাম সহ দিচ্ছ ওইটাকে তুমি এরকম ভাবে ব্লু পেন দিয়ে লিখতে পারো, হ্যাঁ ব্লু রঙের কলম দিয়ে লিখতে পারো, সো দ্যাট টিচার যাতে সহজেই দেখতে পায়। মানে খাতা খুললো এবং দেখা গেল যে পরিষ্কার করে তুমি সাল এবং এই কমিটি বা এসবের নাম উল্লেখ করেছো, তখন কিন্তু তোমার ফ্রেন্ডের খাতা থেকে তোমার খাতাটা একটু ইউনিক হয়ে যাবে, তখন টিচার তোমাকে বেশি মার্কস দেবে, তুমি এ প্লাস পেয়ে যাচ্ছ ইজিলি। 80+, 90+ও মার্কস তুলতে পারবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো পুরো বাংলার যে রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা এবং শাসনতান্ত্রিক অবস্থা কি ছিল, কিরকম ছিল, হ্যাঁ সে বিষয়ে দেখো কিরকম অবস্থা ছিল। এখানে কিন্তু কোনো ধরনের বৈষম্যের কথা এখানে তুলে ধরা হচ্ছে না, সেটা পরবর্তী অধ্যায়ে। তাহলে এইখানে কি গুরুত্বপূর্ণ, এই যে যুক্ত ফ্রন্টের 21 দফা, এইখান থেকে তোমার সিকিউ প্লাস এমসিকিউ দুইটাই আসবে, ঠিক আছে। তাহলে দেখো একটা গ নাম্বার বা কোনো একটা প্রশ্নে তুমি এই 21 দফা পাবা, আমাদের সময় আমরা পেয়েছিলাম। তারপর দেখো ভাষা আন্দোলনের পটভূমির কথা বলা হচ্ছে কোন প্রেক্ষাপটে। অলরেডি আমরা ভাষা আন্দোলন সম্পর্কে হচ্ছে তো অনেক কিছুই জানবো এই অধ্যায়ে, ঠিক আছে। বা নর্মালি আমরা যারা পড়াশোনা করি না তারাও জানি। সো যারা ভালো করবে তাদের কি ট্রিক্স, তারা হচ্ছে তারিখগুলো, কমিটির নামটামগুলো সবকিছু সুন্দর করে লিখবে। তাহলে কি হবে, যাতে আই ক্যাচিং হয় বিষয়টা, শুরুতে দেখেই টিচার যাতে দেখেই তোমার খাতাকে আলাদা করতে পারে, টিচারকে যাতে তোমার উত্তরটাকে খুঁজে না বের করতে হয়, তাহলে তুমি ভালো মার্কস পাবা। এবং অন্যগুলা কি পাবে, মানে জাস্ট হচ্ছে অ্যাভারেজ মার্ক পাবে, ঠিক আছে, যদি সুন্দর ইউনিক করে না লেখো। তারপর দেখো এখানে তাহলে ভাষার আন্তর্জাতিকরণের কথা বলা হচ্ছে, যে তোমার ইউনেস্কো কর্তৃক যে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাকে হচ্ছে মাতৃভাষা হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে, সেই বিষয়গুলো এখানে তোমরা একটু জেনে রাখবা। হ্যাঁ এগুলো জানবা, যারা ভালো করতে চাও এই অধ্যায় থেকে একটা অবশ্যই কোশ্চেন লিখতে হবে। যারা খারাপ করবা মানে হচ্ছে যারা জাস্ট পাস করতে চাও তাদের জন্য ভাষা সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে তোমার কবে কত তারিখে ইউনেস্কো এটাকে হচ্ছে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে। এবং এইখান থেকে যারা ভালো করতে চাও তাদের জন্য দেখো মাত্র 2 পেজে রয়েছে শহীদ মিনার, প্রথম গান প্রথম কবিতা, এগুলোর রচয়িতা কারা, মানে কারা লিখছে, কারা সুর দিয়েছে, হ্যাঁ গীতিকার কারা, এই সংক্রান্ত এমসিকিউ একটা আসে। সো এইখান থেকে একটা এমসিকিউ তো আসবে 100% শিওর। সো একটা বা দুইটাও আসতে পারে। সো এইখান থেকে তোমরা এটা এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটাকে কোনোভাবে স্কিপ করবে না এই চ্যাপ্টারে, ঠিক আছে। আর যখন তুমি এখান থেকে ভাষা আন্দোলন সম্পর্কে, ব্যাকগ্রাউন্ডের গতি প্রকৃতি, ইতিহাস সম্পর্কে তুমি যখন জানতেছো তখন কিন্তু অলরেডি তুমি অনেক তারিখ জেনে ফেলতেছো। সো এখান থেকে এমসিকিউ আসলেও তুমি অ্যান্সার করতে পারবা। তারপর দেখো 5 অধ্যায় বলা হচ্ছে তোমার পূর্ব বাংলা সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলনের কথা। এখানে তোমার পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য দেখাতে হবে। কিরকম বৈষম্য দেখাতে হবে তোমাকে, এই সংক্রান্ত একটা সিকিউ আসবে। সিকিউটা এরকম থাকবে যে দুই পাকিস্তানের মধ্যে কিরকম বৈষম্য ছিল এবং কোন প্রেক্ষাপটে আসলে মুক্তিযুদ্ধ গড়ে উঠেছিল, ঠিক আছে। তো দেখো বা হচ্ছে এগুলো বলা হবে যে এই 6 দফা 66 এর 6 দফা 69 এর গণ অভ্যুত্থান 70 এর নির্বাচন, এগুলোই পরবর্তীতে বাঙালি জাতীয়তাবাদকে আরো কি করেছে, বিকশিত করেছে, ঠিক আছে, বা মুক্তিযুদ্ধের দিকে প্ররোচিত করেছে, মুক্তিযুদ্ধ ঘটানোর জন্য বা সফল করার জন্য এগুলো ছিল একটা অনুঘটক, বা এগুলো অবদান রেখেছে, বা এগুলো প্রভাব রেখেছে, ঠিক আছে। এই টাইপের যে কোনো কোশ্চেন হতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে বলতে হবে ওইগুলো সাল মেনশন করে বলতে হবে। 1966 সালে 6 দফা 69 এর গণ অভ্যুত্থান 70 এর সাধারণ নির্বাচন 54 যুক্তফ্রন্ট নির্বাচন, এই সব কিছু সালগুলো তুমি কি করবা, সিকোয়েন্সলি লিখে তারপরে তুমি বলবা যে এগুলোই আসলে এগুলোর মধ্যে বীজ নিহিত ছিল, পরবর্তীতে 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে এবং আমরা সর্বশেষ বিজয় অর্জন করেছি। তো এখানে মোটামুটি একটা ঢালাও লেখা, তোমরা যারা পাস করতে চাও তারাও লিখবা, এবং যারা ভালো করতে চাও তাদের জন্য আরো ইউনিক কি, তাহলে এখান থেকে তোমরা যে বৈষম্যের কথাটা আনতে হবে, যে শুরু থেকে বৈষম্য করা হয়েছে এবং উর্দু ভাষা কেন্দ্রিক যে ঝামেলাটা তৈরি হয়েছে 48 থেকে, সেই সংক্রান্ত আলোচনা কিছুটা শর্টকাটে নিয়ে আসবা। যারা পড়াশোনা করবে তারা অবশ্যই এটা সম্পর্কে হচ্ছে ভালো
মানে হচ্ছে লিখতে পারবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলা হয় এই যে 6 দফাকে, ঠিক আছে। তাহলে এই যে তোমার এখানে যেটা বললাম যে ম্যাগনা কার্টা বলা হয়, ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ বলা হচ্ছে। কেন বলা হয় এই সংক্রান্ত একটা প্রশ্ন হতে পারে, আমাদের সময় হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার খ নম্বর প্রশ্নের জন্য তোমরা সুন্দর করে পড়ে যাবা। এবং যে 6টা দফার কথা বলা হয়েছে ওই 6টা দফা অবশ্যই অবশ্যই মুখস্থ করবা। এই 6টা দফা অবশ্যই অবশ্যই মুখস্থ করবা। যে পাস করতে চাও সেও মুখস্থ করবা, যে ভালো করতে চাও সেও মুখস্থ করবা। কারণ 6টা দফা খুব আহামরি কিছু না। 21 দফা মুখস্থ করতে বলবো না যারা পাস করতে চাও, হ্যাঁ, কিন্তু যারা ভালো করতে চাও তাদেরকে বলবো মোটামুটি হচ্ছে আইডিয়া নিয়ে ওই সংক্রান্ত যাতে লিখে আসতে পারো 21টাই, ঠিক আছে। তারপর দেখো 69-এর গণ অভ্যুত্থানের এই যে 6 দফাটাকে কিন্তু মুখস্থ করতে বলছে। 69-এর গণ অভ্যুত্থানের ফলাফল, গুরুত্ব, এটা সম্পর্কে একটা প্রশ্ন হতে পারে। বা ওই যে কথা বললাম সবগুলাই আসলে পরবর্তীতে ইনফ্লুয়েন্স করেছিল, এই সংক্রান্ত প্রশ্ন হতে পারে। তারপর 70-এর নির্বাচনের গুরুত্ব, ফলাফল, 70-এর পরেই তো 71-এ হচ্ছে তোমার স্বাধীনতার ডাক দিয়েছে আস্তে আস্তে। এবং এইখানে হচ্ছে তোমার তাহলে এগুলো আস্তে আস্তে পরবর্তীতে কিভাবে বাঙালিকে হচ্ছে তোমার পুশ করেছে বা প্রভাব বিস্তার করেছে 71-এর মুক্তিযুদ্ধে, সেই সংক্রান্ত আলোচনা কিন্তু 5 নম্বর চ্যাপ্টারে। এবং 6 নম্বর চ্যাপ্টারে দেখো বলা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সম্পর্কে। এখানে তোমার গণহত্যার কথা আসবে, যে হচ্ছে 25শে মার্চের কালো রাত্রি, 25শে মার্চকে কেন কালো রাত্রি বলা হয়, বা হচ্ছে তোমার হচ্ছে অপারেশন সার্চ লাইট বলতে কি বোঝো, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার এই সংক্রান্ত আর কি গণহত্যা নিয়ে একটা খ নম্বরের প্রশ্ন তোমাদেরকে হচ্ছে আসবে আর কি পরীক্ষায়, ঠিক আছে, স্বাধীনতা আন্দোলন থেকে। তারপর দেখো এই মুক্তিযুদ্ধে এরকম টাইপের সিকিউ থাকবে উদ্দীপক দিয়ে, যে এইখানে হচ্ছে আপামর জনতা সবাই এরকম অংশগ্রহণ করেছিল, হ্যাঁ, বা কারা কারা অংশগ্রহণ করে এটাকে সাফল্যমণ্ডিত করেছে বা সফল করে তুলেছে, কাদের অবদানের জন্য মুক্তিযুদ্ধ আন্দোলন সফল হয়েছিল, লিবারেশন ওয়ার মুভমেন্ট সফল হয়েছিল, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন হয়। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ভুল করো, মানে হচ্ছে কম মার্কস পাও, বলো যে আপু ঘ নম্বর প্রশ্নে হচ্ছে আপনার 3.5 অবধি কিভাবে পাওয়া পসিবল, আপনারা তো বলেন যে 4-এর মধ্যে 3.5 অবধিও পাওয়া পসিবল। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এই দেখো তোমরা যদি একটু বইটাকে খেয়াল করো তাহলে দেখবা যে ওইখানে থাকে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বলে কি কি থাকে। দেখো 1 নম্বর হচ্ছে নারীর অংশগ্রহণ, কৃষকের অংশগ্রহণ, কৃষক, পেশাজীবী, বুদ্ধিজীবী, এই সব কিছু আলাদা আলাদা করে পয়েন্ট দিয়ে সব তুমি লিখলা। তারপর লিখলা যে গণমাধ্যমের অংশগ্রহণ, সাধারণ মানুষের অংশগ্রহণ। দেখো তো এখানে অংশগ্রহণ অনুযায়ী কয়টা পয়েন্ট হলো, 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট অলরেডি হয়ে যাচ্ছে। যখন তুমি 6টা পয়েন্ট লিখে নিচে একটা নীল রঙের মার্ক করবা সবগুলো পয়েন্টের, তারপরে এইভাবে করে ওইটার ব্যাখ্যা লিখবা তোমার মতো করে 1-2 লাইন, তখন কিন্তু আসল সৃজনশীলতা প্রকাশ পাচ্ছে। এই ক্ষেত্রে তোমার খাতাটি যেমন তুমি সবগুলো পয়েন্ট লিখলা এবং হচ্ছে টিচার সহজেই তোমার হচ্ছে আই ক্যাচিং হলো, বিষয়টা সহজে দেখতে পাইলো। তো টিচারকে যদি তোমার উত্তর খুঁজে নিতে হয় পড়ে 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 কোথায় কি ইনফরমেশন দিয়েছো, তাহলে তুমি অলরেডি মার্কস কম পাবা। এবং যখন তুমি উপস্থাপনাটা তোমার সুন্দর হবে, পরিপাটি হবে, এবং ওই যে বললাম কালার পেন একটু ইউজ করা, তার মানে কিন্তু আমি বলি নাই লাল, সবুজ, হলুদ এইসব ইউজ করতে, আমি প্রিফার করছি ব্লু কালার, ঠিক আছে, নীল রং, ঠিক আছে, নীল রং এবং কালো বল পেন দিয়ে এটা ইউজ করবা। পেন্সিল ইউজ করলে এটা মুছে যায়, বোর্ড প্রশ্নে তো কখনো পেন্সিল ইউজ করার চেষ্টা করবা না, ম্যাথে, জ্যামিতি এগুলো আলাদা কথা, নর্মালি এসব জায়গায় করবা না। এবং মুজিবনগর সরকার সম্পর্কে এখানে রয়েছে, তো এইখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে তোমার মুজিবনগর সরকার থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে। যেমন হচ্ছে মুজিবনগর সরকারে আসলে কে কে ছিল আর কি, হ্যাঁ, কয়টা মন্ত্রণালয় ছিল, আমরা জানি যে 12টা মন্ত্রণালয় ছিল। তারপর এখানে হচ্ছে তোমার প্রধানমন্ত্রী কে ছিল, তাজউদ্দিন আহমদ, রাষ্ট্রপতি কে ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে উপরাষ্ট্রপতি কে ছিল বা অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল, সৈয়দ নজরুল ইসলাম, তারপর হচ্ছে স্বরাষ্ট্র পুনর্বাসন মন্ত্রী কে ছিল, অর্থমন্ত্রী কে ছিল, এরকম ভাবে যে ভাগ ভাগ রয়েছে এই সবগুলো মন্ত্রীর নাম তোমরা জেনে রাখবা, ঠিক আছে, 9 জনের নাম আছে প্রবাবলি। তাহলে এখান থেকে এটা জেনে রাখবো। এবং মুজিবনগর সরকার কত তারিখে গঠন করা হয়েছিল, 10 এপ্রিল 1971 সাল। তারপর হচ্ছে তোমার এটা শপথ বাক্য কবে পাঠ করা হয়, 17 এপ্রিল 1971 সাল। এবং এটা কোথায় পাঠ করা হয়, মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, ঠিক আছে, ওই যে আমবাগান আর কি মুজিবনগরের, তো বর্তমান নাম হচ্ছে মুজিবনগর, ঠিক আছে। তাহলে এই সংক্রান্ত কিন্তু এমসিকিউ আসবে, আমি কিন্তু বললাম এখান থেকে এমসিকিউ আসবেই, ঠিক আছে।
এখান থেকে। তাহলে কোন কোন বিষয় এখান থেকে জানবা সেটা বললাম, এবং অংশগ্রহণের বিষয়ের ক্ষেত্রে যেটা বললাম পয়েন্ট পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করবা। এবং যারা ভালো করতে চাও তারা যদি স্পেসিফিকভাবে কোনো নারী, বইয়ের মধ্যে কিন্তু রয়েছে, হ্যাঁ, স্পেসিফিকভাবে কোনো নারী যে অংশগ্রহণ করেছিল তাদের নাম, এলাকা, কোন এলাকায় অংশগ্রহণ করেছিল, এসব কিছু যদি উল্লেখ করতে পারো তাহলে দেখা যাবে বেশি মার্কস তুমি পাচ্ছ, ঠিক আছে, এ প্লাস পাওয়ার জন্য সুবিধা হচ্ছে। এবং যারা পাস করতে চাও তারা তো অবশ্যই মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা প্রশ্ন লিখবা, যখন লিখবা তখন কিন্তু আমি বললাম যে এইভাবে পয়েন্ট করে করে এগুলো এক একটা পয়েন্ট দিয়ে দিয়ে লেখার চেষ্টা করবা। তারপর তোমার যে হচ্ছে এইসব মানুষের অংশগ্রহণ তো রয়েছে, এবং একই সাথে মুক্তিবাহিনীর কথা রয়েছে, যৌথ বাহিনীর কথা রয়েছে, মানে ভারত এবং বাংলাদেশের যে যৌথ বাহিনী, ঠিক আছে। এবং দেখো পরবর্তী অধ্যায়ের কথা বলা হচ্ছে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকারের হচ্ছে কার্যক্রম কি ছিল, কি কি কাজ করছে তারা, হ্যাঁ। তো এইখানেই আসলে মূলত ওই যে 12টা মন্ত্রণালয়ের কথা বললাম না, 12টা মন্ত্রণালয়ের ডিটেলস এখানে রয়েছে, ঠিক আছে, সবগুলোর নাম রয়েছে, এবং হচ্ছে কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো রয়েছে। তো এইগুলো যেহেতু কঠিন জিনিস, এগুলো আমি বলবো যারা এ প্লাস পেতে চাও তারা হচ্ছে এইগুলার ডিটেলস পড়বা, কার কোন দায়িত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে। আর যেটা বলবো সেটা হচ্ছে সেক্টর নিয়ে একটা প্রশ্ন হবে, এমসিকিউ, এখানে একটা এমসিকিউ হবেই শিওর একদম। দেখো এখানে দিবা যে এরকম ধরনের প্রশ্ন আসে যে হচ্ছে যশোর বা খুলনা বা সাতক্ষীরা এরা হচ্ছে কোন সেক্টরের অধীনে ছিল। 8 নাম্বার, দেখো নর্মালি আমি তোমাদেরকে এই সাজেশন ক্লাসেই জাস্ট একটু সংক্ষেপে বোঝাবো, আমার হচ্ছে ম্যাপ হয় নাই আমি জানি, তারপরেও দেখাচ্ছি। দেখো এখান থেকে 1 2 3 4 5, রংপুরকে 6, রংপুর বিভাগ 7, রাজশাহী বিভাগ হচ্ছে 7, তারপরে হচ্ছে খুলনা সাতক্ষীরা এগুলো 8, এখানে হচ্ছে তোমার 9, এইখানে 10, মাঝখানে হচ্ছে 11, ঠিক আছে। এইভাবে করে দেখো রাঙামাটি থেকে শুরু হয়েছে, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু হয়েছে, এখানে তোমার চট্টগ্রামের কিছু অংশ রয়েছে, কুমিল্লা ঢাকার কিছু অংশ রয়েছে, তারপর 3 নম্বরে সিলেটের কিছু অংশ রয়েছে, 4 নম্বর সিলেট, এখানে ময়মনসিংহের অংশ, রংপুর, রাজশাহী, তারপর হচ্ছে তোমার এখানে খুলনা বিভাগের মধ্যে যশোর, খুলনা, সাতক্ষীরা, তারপরে এখানে সাতক্ষীরার কিছু অংশ, দৌলতপুর থেকে নিচের দিকে খুলনার কিছু অংশ, এসব কিছু, এবং 10 নম্বর ছিল বঙ্গোপসাগরে, এইখানে কোনো ধরনের সেক্টর কমান্ডার ছিল না, ঠিক আছে। তারপরে 11 ছিল তোমার ঢাকা। তাহলে এইভাবে যে হচ্ছে আমি তোমাদেরকে এখানে জাস্ট একটু দেখায় দেওয়ার চেষ্টা করলাম। তাহলে সেক্টর সংক্রান্ত দেখো এখন হচ্ছে কোথায় কোনো সেক্টর কমান্ডার ছিল না, 10 নম্বরে ছিল না, এবং এখানে 3টা ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে, সেটা হচ্ছে তোমার এস ফোর্স, কে ফোর্স, জেড ফোর্স। এস ফোর্স মানে এস দিয়ে কার নাম শুরু, হচ্ছে তোমার এক একজন ব্রিগেডিয়ারের হচ্ছে তোমার নামের প্রথম অংশ দিয়ে কি করা হয়েছে, এস ফোর্স, জেড ফোর্স, কে ফোর্সের নামকরণ করা হয়েছিল। তাহলে এই 3টা ফোর্স সম্পর্কে তোমরা একটু জানবা, সেক্টর সম্পর্কে যখন জানবা, কত নম্বর চ্যাপ্টারে, 7 নম্বর চ্যাপ্টারে। তারপর দেখো পাক বাহিনীর আত্মসমর্পণ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, কিভাবে আসলে পাক বাহিনী আত্মসমর্পণ করেছে, কবে করেছে, আমরা জানি 16 ডিসেম্বর করেছে, কোথায় করেছে এবং কার কাছে করেছে, মুক্তিবাহিনী ও যৌথ বাহিনীর যে কমান্ডার ছিল জেনারেল জগজিৎ সিং অরোরা, তার কাছে আসলে হচ্ছে তোমার আত্মসমর্পণ দলিলে সাইন করা হয়েছে, তাই তো। এই যে বিষয়টা, তাহলে এই যে আত্মসমর্পণ কবে করেছে, কবে থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, তারপর থেকে 71 সালে এবার হচ্ছে তোমার বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে। তাহলে এই যে আত্মসমর্পণের বিষয়টা, এই যে মুজিবনগর সরকারের কার্যক্রম, এখান থেকে অধ্যায় থেকে কার্যক্রম নিয়ে তো একটা প্রশ্ন হবে, এবং যে আত্মসমর্পণের বিষয়টা এটাও গ বা ঘ নম্বরে অ্যাড করা থাকবে ওইটার সাথে। তাহলে যারা পাশ করতে চাও আমি বলবো শুধুমাত্র এমসিকিউ এর জন্য সেক্টর, ওই যে ফোর্সের কথা বললাম, 12টা মন্ত্রণালয়ের কথা বললাম, কে রাষ্ট্রপতি ছিল, কে উপরাষ্ট্রপতি ছিল বা অস্থায়ী রাষ্ট্রপতি ছিল, এসব কিছু সম্পর্কে বললাম। এবং যেটা জেনে রাখবা সেটা হচ্ছে এই যে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন এটা কে করাইছিলেন, ঠিক আছে। এইগুলা এমসিকিউ এর জন্য জাস্ট জেনে রাখবা। কিন্তু যারা এ প্লাস পেতে চাও তারা হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা সুন্দর করে পড়বা, যারা পাস করতে চাও এ প্লাস হচ্ছে সুন্দর করে পড়তে বলছি, যারা পাস করতে চাও তাদেরকে বলতে শুধু এমসিকিউ এর জন্য এগুলো দেখতে, এবং একটা বেসিক ধারণা রাখতে যে কিভাবে আত্মসমর্পণ করেছিল, কোথায়, কার নিকট, এগুলা, ঠিক আছে। তারপর দেখো 8 নম্বর চ্যাপ্টার মানে লাস্ট চ্যাপ্টার। তাহলে এখানে মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্বের কথা বলা হচ্ছে। এখন দেখো মুক্তিযুদ্ধে যে ভূমিকা রেখেছিল এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, যখন তুমি হচ্ছে এই যে তোমার মুক্তিযুদ্ধে ভূমিকার বিষয়টাই আসবা, তখন তোমার হচ্ছে কোন কোন রাষ্ট্রের কথা আসবে। দেখো ভারত, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রিটেন এবং জাতিসংঘ অন্যান্য সংস্থা এরা কি রকম ধরনের ভূমিকা রেখেছিল, কারা আমাদের পক্ষে ছিল, কারা বিপক্ষে ছিল, ঠিক আছে, এই সব কিছুই থাকবে। তাহলে এইটা অবশ্যই কারা পড়বে, যারা হচ্ছে এ প্লাস পাবে তারা পড়বে, ঠিক আছে। এখান থেকে তোমার এমসিকিউ আসবে এবং এই এমসিকিউটাই তোমাকে তোমার ব্যাক বেঞ্চের ফ্রেন্ডের থেকে একটু আলাদা করবে, ঠিক আছে। বুঝতে পারছো, মানে যেহেতু কঠিন সবাই হচ্ছে এটাকে স্কিপ করার চেষ্টা করবে, বিশেষ করে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার যে অবদান রয়েছে। এবং এখানে হচ্ছে তোমার বাংলাদেশের যে 4টা কন্ডিশন পূরণ করার কথা,
এগুলো আসলে পূরণ করেছিল কিনা বাংলাদেশ সেই সংক্রান্ত বিষয় রয়েছে। তাহলে হচ্ছে 8 নম্বর চ্যাপ্টারে কি পড়বা, তাহলে তোমরা কারা পড়বা, যারা এ প্লাস পাবে তারা পড়বে। ওকে, তাহলে এইখানে তোমার যে হচ্ছে ভূমিকার কথা রয়েছে, প্রবাসী বাঙালি কারা, কয়েকজনের নাম এটাকে তোমার মনে রাখতে হবে যারা এ প্লাস পেতে চাও। হ্যাঁ, তাদের নাম মনে রাখতে হবে, কারা কিভাবে অবদান রেখেছিল, বাংলাদেশের পক্ষে কাজ করেছিল, ঠিক আছে, এবং কোন কোন দেশ পক্ষে ছিল, কোন কোন দেশ বিপক্ষে ছিল, টোটাল মুক্তিযুদ্ধের ভূমিকা রেখেছিল। এই যে যখন তোমার প্রশ্নে আসবে যে হচ্ছে বাঙালি এবং প্রবাসী বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের ভূমিকা ব্যাখ্যা করো বা উদ্দীপকের সাথে রিলেট করে যখন দিবে, তুমি বিষয়টা বুঝতে পারবা যে মুক্তিযুদ্ধ ভিত্তিক মানে মুক্তিযুদ্ধের সময় কাদের কোন দেশের কি ভূমিকা ছিল এই সংক্রান্ত প্রশ্ন আসছে। তখন তুমি যারা হচ্ছে পাস করার জন্য যে না লিখলেই নয়, তখন যখন লিখবা তখন এই পয়েন্টগুলো দিয়ে লিখবা যে কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল, ঠিক আছে, এতটুকুই। অ্যান্ড যারা হচ্ছে ইন ডিটেলসে আরও ভালো করতে চাও পরীক্ষায় মানে প্লাস পেতে চাও, তাদের জন্য এই বিষয়টা খুব বেশি ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার প্রথম পত্রে, ইতিহাস প্রথম পত্রের একটা সাজেশন ভিডিও, যে এইখানে হচ্ছে তোমার সতীদাহ প্রথার কথা কিন্তু আমি অলরেডি এনেছি। তো এইসব বিষয়গুলো মোটামুটি একটু বেশি করে পড়বা। এবং এমসিকিউ এর জন্য আসলে টোটাল বই, যদি বলো যে আপু 30-এর মধ্যে 30 পেতে আমার কি করতে হবে, তাহলে টোটাল বই পড়তে হবে। কারণ এরকম কিছু 2-একটা প্রশ্ন দিয়ে দেয় যেটা আসলে খুব ভালো লাইন বাই লাইন না পড়াশোনা করলে আসলে তারা অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। এবং কিছু প্রশ্ন থাকে যারা মোটামুটি পাস করার জন্য হচ্ছে সহজ এরকম টাইপের প্রশ্ন থাকে। সো যদি ইউনিক এ প্লাস পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে কঠিন কঠিন বিষয়গুলো স্কিপ করলে হবে না, এগুলো থেকে এমসিকিউ আসবে, এটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এবার আমি হচ্ছে তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমরা বলছিলাম যে এখন আমরা ইতিহাস দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে কথা বলবো। দেখো, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 9টা চ্যাপ্টার রয়েছে। এখন একই সিস্টেম যে তোমাকে হচ্ছে এখান থেকে মিনিমাম 23 পারলে তো একেবারে টানটান হয়ে যায়, 24 মার্কস সিকিউ থেকে পেতে হবে এবং 10 মার্কস পেতে হবে এমসিকিউ থেকে। তারপর তুমি দুইটা মিলায় 33-34 এরকম যখন পাচ্ছ তখন তুমি পাস করছো। এখন নর্মালি তোমরা তো পাস করতে চাও না, আমরা জানি যে আমরা সবাই কম পড়াশোনা করতে চাই, কিন্তু সবাই ভালো রেজাল্ট করতে চাই। এর মধ্যে কিছু থাকে যারা একদম টপ করতে চায়, যে তোমার কিছু বান্ধবী থাকবে যারা 100-র মধ্যে 97 পেয়েও কান্নাকাটি করবে, আবার কিছু বন্ধু থাকবে যারা 100-র মধ্যে 50 পেয়ে খুবই হাসবে, মানে যে খুশি খুবই, হ্যাঁ, যে কম পড়াশোনা করে এরকম ভালো রেজাল্ট করছে। তো এই টাইপের মানুষজন আছে। তো দেখো এইখানে মোটামুটি যে তোমার 9টা, আমি বলেছি যে 11টা সিকিউ থাকে, তাই তো। তাহলে 11টা সিকিউ থাকলে এখান থেকে মোটামুটি বলতে পারছি যে প্রতিটা অধ্যায় থেকে একটা করে আসতেছে। সো যারা ভালো করতে চায় তাদের জন্য সব, যারা সব পড়বে তাদের জন্য তো সব। এখন যারা ওদের চেয়ে একটু কম পড়াশোনা করতে চায় এবং এ প্লাসও পেতে চায়, তাদের জন্য কি, দেখো প্রথমত শিল্প বিপ্লব থেকে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব কেন্দ্রিক, যে এখানে কারণ কি কি ছিল, কি জন্য শিল্প বিপ্লব হয়েছিল, বা শিল্প বিপ্লব বলতে কি বোঝো, এই টাইপের ক নাম্বার প্রশ্নে তো যে কোনো ধরনের সংজ্ঞা, সাল এইসবে আসতে পারে, ঠিক আছে। এবং ফরাসি বিপ্লব নিয়ে একটা প্রশ্ন তো আসবেই মাস্ট। এবং প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি আর লিগ অব নেশন, এখানে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে কোশ্চেন আসবে। লিগ অব নেশন, প্রথম বিশ্বযুদ্ধের যে ফলাফল, লিগ অব নেশন, যে ওই যুদ্ধের যে ভয়াবহতা সারা পৃথিবী দেখেছে, এই জন্যই তো লিগ অব নেশন গঠন করা হয়েছে, সেটাকে আমরা বলছি জাতিপুঞ্জ, রাইট। এবং বলশেবিক বিপ্লবের কথা যে বলা হচ্ছে 4 নম্বর অধ্যায়, এটা হচ্ছে তোমার, যেটাকে আমরা বলশেবিক বলছি সেটাকেই বলছি রুশ বিপ্লব, মানে রাশিয়ায় হয়েছে, সেটাকেই বলতেছে অক্টোবর বিপ্লব। হ্যাঁ, বলশেবিক হচ্ছে একটা পার্টির নাম, যেহেতু এই পার্টি এই আন্দোলনটা করেছিল, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে বলশেভিক বিপ্লব, ঠিক আছে। বলশেভিক একটা হচ্ছে পার্টি, তারাই আন্দোলনটা করেছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে বলশেভিক বিপ্লব। এবং এটাকে একই সাথে রুশ বিপ্লবও বলা হয়, 1917 সালে হয়েছিল এটা। এবং এটাকে একই সাথে বলা হচ্ছে অক্টোবর বিপ্লব, কারণ তখন অক্টোবর মাস ছিল। তাহলে সব মিলাই এখান থেকে বলশেভিক থেকে খ নম্বর প্রশ্নে কি আসতে পারে, এটা আমাদের অটোমেটিক ধারণা চলে আসছে যে বলশেভিক বিপ্লব থেকে কিরকম ধরনের খ নম্বর প্রশ্ন হতে পারে, রুশ বিপ্লবকে, অক্টোবর বিপ্লবকে, এই টাইপের। এবং অন্যান্য আরও কিছু খ নম্বর প্রশ্ন আসতে পারে, যেগুলো নিয়ে আমরা হচ্ছে যখন আমরা ক্লাসের ডিটেলে ঢুকছি তখন আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তারপর দেখো এখানে হিটলার আর মুসোলিনির উত্থানের বিষয়টা আসছে। তো আমরা জানি যে দুইজনই হচ্ছে একটা স্বৈরাচার, হ্যাঁ, সাম্রাজ্যবাদী এক নায়ক, ঠিক আছে। হিটলার কোথাকার, হিটলার ছিল জার্মানির নাৎসি বাহিনীর প্রধান। আর মুসোলিনি ইতালির বেনিতো মুসোলিনি, ইনি হচ্ছে ফ্যাসিবাদের জনক, বলা হচ্ছে ফ্যাসিবাদের পিতা, হ্যাঁ, ফ্যাসিজম। এবং এনার আইডিওলজি হচ্ছে তোমার ফ্যাসিজম, আর এর যে বাহিনী ছিল এবং যে মতবাদ ছিল ওইটা হচ্ছে নাজিজম বা নাৎসি পার্টি, ঠিক আছে। আর এর ছিল হচ্ছে ফ্যাসিজম, ঠিক আছে। তারপর দেখো তাহলে এই যে দুইজন কি গঠন করে হচ্ছে তোমার
একটা চুক্তি করে এবং এই চুক্তির সাথে জাপানকে যুক্ত করে প্রথমবার হিটলার হচ্ছে 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। তাহলে এখানে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে 14 থেকে 19-এর মধ্যে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে তোমার এর মধ্যে আবার বলশেভিক বিপ্লব হয়েছে রাশিয়ায়, রুশ বিপ্লব হয়েছে কত 17-তে। তারপর দেখো এই যে হিটলার এবং মুসোলিনির যে দুইটা বাহিনী, একটা হচ্ছে নাৎসি বাহিনী, একটা হচ্ছে ফ্যাসিবাদী বাহিনী, তাই তো? এই দুইজন মিলে এবং এর সাথে জাপান মিলে যখন একটা চুক্তি করে কি আসলো, তারপর ওরা হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিল। এবং এরা যেহেতু এক পক্ষ এবং এদের বিপরীতে আর এক পক্ষ ছিল, তাদের মধ্যে যে যুদ্ধ হয়েছে সেইটা নিয়ে কিভাবে হয়েছে সেই ঘটনা প্রবাহ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন এখান থেকে যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে তোমার নাৎসিবাদ বা ফ্যাসিবাদ থেকে খ নম্বর প্রশ্নে আসে, ফ্যাসিজম থেকে, এবং ক নম্বর প্রশ্নে অনেক ধরনের কিছু আসতে পারে, যে হচ্ছে হিটলারের একটা আত্মজীবনীমূলক বা নিজের জীবনী, হ্যাঁ আমার জীবনী, এই টাইপের একটা হচ্ছে বই রয়েছে যেটার নাম হচ্ছে মেইন ক্যাম্প। কি? MEIN, মেইন ক্যাম্প। এটা উনি যখন হচ্ছে তোমার 5 বছর জেলে থাকে, উনি 23 সালে উনি আসলে শক্তি প্রয়োগের মাধ্যমে হচ্ছে জার্মানির ক্ষমতা দখল করতে চায়, তখন তাকে হচ্ছে তোমার জেলে পাঠানো হয় 5 বছরের জন্য। এই 5 বছর যখন উনি জেলে ছিলেন তখন ওইখানে বসে উনি একটা বইটা রচনা করে, সেটা হচ্ছে মেইন ক্যাম্প। এটা হচ্ছে তার আমার জীবনী, মানে তার জীবনী, আত্মজীবনীমূলক একটা গ্রন্থ, কার? হিটলারের। এখন হচ্ছে এটাকে যদিও তার আত্মজীবনীমূলক গ্রন্থ বলা হচ্ছে, কিন্তু এটাকেই ধরা হয় যে এটাই সেই নাৎসিবাদের বাইবেল স্বরূপ। নাৎসিবাদের জনক কে বা নাৎসিবাদ কে, কার থিওরি, এটা কার মতবাদ? এটা হচ্ছে ওই হিটলারের মতবাদ, ঠিক আছে, জার্মানির। তারপর মুসোলিনির বিষয়টা আসছে, যে ফ্যাসিজমের কথা আসছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বুঝলাম। তাহলে এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, যারা A+ পাবে এই চ্যাপ্টারটা কখনোই স্কিপ করবে না, কারণ তোমার ফ্রেন্ডরা যারা হচ্ছে শিল্প বিপ্লব সবাই লিখতে পারবে, হ্যাঁ ফরাসি বিপ্লব মোটামুটি লিখতে পারবে, কিন্তু হচ্ছে তোমার প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লিগ অফ নেশন, হ্যাঁ এই সব কিছু লিখতে পারবে না। সো এইখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার 6 নাম্বার চ্যাপ্টার, 5 স্টার দেয়া গেলে দিব, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার 3 নাম্বার চ্যাপ্টার, তারপরে হচ্ছে তোমার 5ও গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে তোমার যুদ্ধ পরবর্তী বিশ্ব, আর এই যে তোমার পুঁজিবাদের বিষয়টা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে এগুলো তোমার 2 স্টার দিলাম। সবগুলো থেকে কিন্তু একটা করে প্রশ্ন হবে, আমি আবারও ক্লিয়ার করছি। তাহলে দেখো এখানে ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব, এগুলো 2 স্টার এখান থেকে আসতেছে। তো নর্মালি তোমার লিখতে হবে কয়টা প্রশ্ন? 7টা প্রশ্ন। এখন যদি তুমি এখান থেকে যে কোনো সিলেক্টিভ 5টা চ্যাপ্টার পড়ো, তাহলে কিন্তু তুমি 7টা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। কিভাবে? দেখো তোমরা যারা হচ্ছে জাস্ট পাস করতে চাও, মানে হচ্ছে সিকিউতে মোটামুটি ভালো রেজাল্ট করলে, এমসিকিউতে মোটামুটি যা একটা 10-এর বেশি পাইলে হয়েছে, 15-20 এর মধ্যে মার্কস পাইলে হয়েছে, তাদের জন্য আমি সাজেস্ট করব, দেখো তাদের জন্য আমি সাজেস্ট করব হচ্ছে তোমার এটা পড়বা, জাতিসংঘ। তারপর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, লিগ অফ নেশন পড়বা। তারপর হচ্ছে তোমার এই নাৎসিবাদ নাজিজম, এটা পড়বা। তারপরে হচ্ছে তোমার ফরাসি বিপ্লব আর শিল্প বিপ্লব পড়বা। তাহলে ওই দুইটা সহজ এবং এই 3টা মোটামুটি কঠিন একটু, হ্যাঁ। আর বলশেভিক তোমাদের স্কিপ করলে চলবে, কিন্তু এই যে তুমি এই 5টা চ্যাপ্টার পড়বা, এই 5টা চ্যাপ্টার থেকে তোমাকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, একেবারে সব কিছু পড়তে হবে। তাহলে যদি পারো, তাহলে আমি বলবো যে শুধু পাস না, মোটামুটি তোমার হচ্ছে A- পাওয়া পসিবল, ঠিক আছে। সো ডিসিশন ইজ ইয়োর্স, যে একটু পরিশ্রম করে মোটামুটি হচ্ছে এগুলো চ্যাপ্টার পড়ে তুমি ভালো রেজাল্ট করবা। এখন তোমরা বলতে পারো যে এমসিকিউতে তো আপু খারাপ হয়ে যাবে। হ্যাঁ অবভিয়াসলি এমসিকিউ টোটাল বই থেকে আসবে, এবং বোর্ড কোশ্চেনে আমরা আসলে শতভাগ বলতে পারবো না যে এই 30টা এমসিকিউ আসবে, না এটা গিয়ে লেখাও, ঠিক আছে। সো যেটা বলতে পারি যে যারা ওরকম লেভেলের ভালো করতে চায়, 90+ 95+ মার্কস পেতে চায়, তাদেরকে এখানেও যেমন গুরুত্ব দিয়ে পড়তে হবে, একইভাবে সম্পূর্ণ বইটা পড়তে হবে, সো দ্যাট তারা যে কোনো ধরনের সৃজনশীল উদ্দীপকজনিত একটু অনুধাবন মূলক আর কি প্রশ্ন হয় উদ্দীপক সংক্রান্ত, তো ওইটাকে রিলেট করার জন্য সবকিছুই ভালো করে আইডিয়া ক্লিয়ার রাখতে হবে, সব কনসেপ্টকে বুঝতে হবে। তো এই ক্ষেত্রে যারা মোটামুটি হচ্ছে তোমার পাস করতে চায়, তাদের জন্য লার্ন মার্কস করে দেয় অধ্যায়গুলো, জাস্ট পড়লে হবে, মানে পাশের পরে একটু মোটামুটি রেজাল্ট। আর যারা A+ পেতে চায়, তাদের মোটামুটি সব কিছুই পড়তে হবে। তো চাইলে তারা এটা স্কিপ করতে পারে, যদি এখান থেকে এমসিকিউ আসবে, সো 2 একটু বাদ দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। দেখো তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে প্রথম চ্যাপ্টার নিয়ে বিস্তারিত একটু দেখাই। দেখো প্রথমত শিল্প বিপ্লবটা কি, হ্যাঁ, যখন প্রথমত ছিল তোমার মানুষ দিয়ে সব কাজকর্ম করা হচ্ছে, পরবর্তীতে ওইটাকে রিপ্লেস করে যন্ত্র ব্যবহার করা হচ্ছে সব জায়গায়, শিল্প বিপ্লব, ওই যে স্টিম ইঞ্জিনের আবিষ্কার, ঠিক আছে, এই সব কিছু। তাহলে শিল্প বিপ্লব কি, এটা হচ্ছে তোমার ক নম্বর প্রশ্নে আসলো, এবং এটার কারণ কি,
কারণ কি, এটা খ নম্বরে আসলো ফলাফল, এটা ইংল্যান্ডে, হ্যাঁ ইংল্যান্ডে এটার ফলাফল কি ছিল, এইটা অবশ্যই অবশ্যই এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে এটা অবশ্যই অবশ্যই আসবে, ঠিক আছে। ফলাফল, ইংল্যান্ডের ফলাফল কি ছিল, ঠিক আছে। দেখো এখন সমগ্র, দেখো এখানে কিন্তু দুইটা বিষয় রয়েছে, একটা ইউরোপের প্রভাব কি ছিল এবং একটা হচ্ছে ইউরোপে এটার প্রভাব কি ছিল, আর একটা কি ইংল্যান্ডে এটার প্রভাব কি ছিল। তাহলে শিল্প বিপ্লব কি, এইটা হচ্ছে তোমার খ নাম্বার প্রশ্নের জন্য, ঠিক আছে। তারপর দেখো শিল্প বিপ্লবের পর্যায়ের কথা বলা হচ্ছে এখানে, আর এমসিকিউ এর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আবিষ্কার সমূহ, বিশেষ করে ওই যে তোমার বাষ্প ইঞ্জিন, তারপর হচ্ছে সুতা কাটার মেশিনের কথা বলা হয়েছে, তারপরে হচ্ছে তোমার চাকার কথা, চাকা আবিষ্কারের কথা, বাল্ব টাল্প এগুলো আবিষ্কারের, টেলিফোন আবিষ্কারের কথা, এই সব কিছু যে রয়েছে ওই অধ্যায়ে অনেকগুলো নাম রয়েছে। সিলেক্টিভ তোমরা কিছু পড়বা, যদি তোমরা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের ক্লাসগুলো করতে পারো, মানে কোর্সে এনরোল করে, তাহলে দেখবা ওইখানে অধ্যায় ভিত্তিক ডিটেলসে সুন্দর করে ক্লাস করানো হয়েছে। ওইখানে তোমাদের হচ্ছে দাগানো বই প্রোভাইড করা হয়, ওইখানেই মোটামুটি সব কিছু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো সব কিছু মেনশন করা রয়েছে, ঠিক আছে। সো যারা ভালো করতে চাও তারা এখনই আমাদের কোর্সে এনরোল করে ফেলো। তারপর দেখো শিল্প বিপ্লবের সমগ্র ইউরোপে কি কি প্রভাব ছিল, কি কি প্রভাব ছিল দেখো তো, এখানে বলতেছে যে বেলজিয়াম হবে, ঠিক আছে। তাহলে বেলজিয়াম ওই দেশটায় কিরকম প্রভাব ছিল, সুইডেনে কি ছিল, ফ্রান্সে, জার্মানিতে, রাশিয়ায় কিরকম প্রভাব ছিল। তারপর এখানে একটা খ নম্বর প্রশ্ন বলতেছে যে দরিদ্র আইন কি ব্যাখ্যা করো, এটা তোমাদের যে আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর যে বই ইতিহাস দ্বিতীয় পত্রের ওই বইয়ের মধ্যে সুন্দর করে অধ্যায়ের শেষে কিছু খ নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ দেয়া থাকে, তো এখান থেকে তোমরা সুন্দর করে এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তারপর দেখো এখানে আরো যদিও এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে তোমার শিল্প বিপ্লব সংক্রান্ত, যে শিল্প বিপ্লব কি কেন হয়েছিল, এই যে কারণের কথা বলতেছি, এটা খ নম্বর প্রশ্ন, এটা বেসিক্যালি খ নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ কারণটা হচ্ছে খতে আসে। তারপরে যে ফলাফলের কথা বললাম এটা হচ্ছে তোমার ঘতে আসে, হ্যাঁ সিকিউ এর সাথে কানেক্ট করে দেওয়া হবে। শিল্প বিপ্লব থেকে যে কোনো প্রশ্ন ইউরোপে প্রভাবের কথা আসে না, বেসিক্যালি আসে হচ্ছে তোমার ইংল্যান্ডে প্রভাবের কথা, কারণ যেহেতু তারাই পরবর্তীতে ব্রিটিশরা আমাদের পরবর্তীতে শাসন করেছে, তাই তো ভারতীয় উপমহাদেশ। তাহলে এখান থেকে মোটামুটি এগুলো তোমরা পড়বা, যারা ভালো করতে চাও তাহলে টোটাল বই পড়বা, অনেক ভালো যারা করতে চাও, এবং যাদের এক্সপেকটেশন একটু কম তারা এই সাজেশন অনুযায়ী একটু পড়াশোনা করবা, কনসিস্টেন্সি রাখবা। আমি একটা ভিডিওতে অলরেডি তোমাদেরকে বলেছি যে এখানে ডিভাইস অনেক দূরে রাখতে হবে, এখন দেখে ফেলতেছো খাতে নোট ডাউন করে ফেলবা যে কোন কোন টপিকগুলো স্কিপ করা যাবে না কখনোই, হ্যাঁ সেগুলো মার্ক করে তুমি একটা দিনের নির্দিষ্ট সময়, হতে পারে 2 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য, তোমার সুবিধা মতো সময় একটা টাইম ফিক্স করবা, যে সময় তুমি তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাবা মা, হোস্টেলে থাকো যারা বাইরে পড়াশোনা করো, তারা কি করবা সেই সময়টাতেই শুধুমাত্র কথা বলবা, এর বাইরে ফোনে হাত দেওয়ার চেষ্টা করবা না, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া তো একেবারে বাদ দিয়ে দাও, এখন এই সাজেশন অনুযায়ী একটু পড়াশোনা করো। তারপর দেখো তাহলে এখানে দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লবে কি বলা হচ্ছে, ফরাসি বিপ্লব কি, কখন হয়েছিল, কোথায়, ফ্রান্সে হয়েছিল। এখন এর কারণ কি ছিল, এগুলোর কারণ কি ছিল এবং এটার প্রভাব কি ছিল। দেখো যখন বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব যখন ফ্রান্সে হয়েছে, এর আগে ফ্রান্সে কি রকম অবস্থা ছিল। তাহলে এখন দেখো এখানে বলা হচ্ছে সামাজিক অবস্থার কথা বলা হচ্ছে, একটা হচ্ছে রাজনৈতিক অবস্থার কথা বলা হচ্ছে, অর্থনৈতিক অবস্থা বলেও আর একটা পয়েন্ট রয়েছে। যারা ভালো করতে চাও তারা প্রাক বিপ্লব মানে কি, বিপ্লবের আগের অবস্থার কথা বলা হয়েছে। তাহলে এইখানে হচ্ছে তোমার অর্থনৈতিকটাও অ্যাড করবা, করে বইটার অর্থনৈতিক ওই পাঠটুকু পড়ে এখানে তুমি তোমার মতো করে ঢালাওভাবে একটা ব্যাখ্যা দিবা, ঠিক আছে। মোটামুটি এরকম পয়েন্ট করে জাস্ট ঢালাওভাবে একটু ব্যাখ্যা দিবা যারা ভালো করতে চাও, এবং যারা মোটামুটি হচ্ছে রেজাল্ট করতে চাও, তো এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে বলবা। এমসিকিউ টাইপেরও কিন্তু প্রশ্ন হবে। এখানে সামাজিক অবস্থা ছিল 3 ধরনের ভাগ ছিল, একটা হচ্ছে যাজক যারা হচ্ছে সবচেয়ে উপরের স্তরে ছিল, ফার্স্ট স্টেট, যেমন তোমার হিন্দু ধর্মে অনেকগুলো কাস্ট সিস্টেম রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এরকম ভাবেও ফ্রান্সের সামাজিক অবস্থায় এরকম শ্রেণী বিভাগ ছিল। যারা সবচেয়ে উপরের লেভেলের লোক ছিল তাদেরকে বলা হতো যাজক বা ফার্স্ট স্টেট, এবং অভিজাত যারা তাদেরকে বলা হচ্ছে সেকেন্ড স্টেট, এবং অধিকার হারা যারা তাদেরকে বলা হচ্ছে থার্ড স্টেট, ঠিক আছে। এখন এটা ছিল তাদের সামাজিক অবস্থা। রাজনৈতিক অবস্থায় আসতেছি, যে ফ্রান্সের যে বিপ্লব হয়েছে, মানে হচ্ছে তোমার ফরাসি বিপ্লব যে হয়েছে, এইটার আগে কিরকম অবস্থা ছিল রাজনৈতিক অবস্থা। এখানে বলতেছে যে স্বৈরাচারী রাজতন্ত্রের শাসন। ওই সময় যে ফ্রান্সে তোমার দুর্ভিক্ষ চলতেছে, ওই সময় রাজার হচ্ছে ওয়াইফ আর কি, সে বিলাসবহুলভাবে সে জন্মদিন পালন করতেছে, এই জন্য কি হচ্ছে, এই যে রাজতন্ত্রের যে শাসন ছিল এটার উপরে হচ্ছে তোমার লোকজনের একটা ক্ষোভ জন্মে, এবং এইটারই
হচ্ছে প্রতিক্রিয়া স্বরূপ তারা কি করে ফরাসি বিপ্লব ঘটায়, ঠিক আছে। গির্জার অবাঞ্ছিত স্বাধীনতা, এটার বিষয়ে তুমি কি ব্যাখ্যা দিবা যে গির্জার হচ্ছে স্বাধীনতা অনেক বেশি ছিল, রাষ্ট্রের চেয়ে গির্জার চার্চদের আর কি ক্ষমতা অনেক বেশি হয়ে গেছিল, ঠিক আছে। এটার প্রতিবাদ স্বরূপ কি করে সাধারণ জনগণ ফরাসি বিপ্লবে অংশ নেয়। অযোগ্য শাসকের আবির্ভাব, তো বলবা যে সে সময় যে রাজা ছিল, যে শাসক ছিল, তার প্রতি জনগণের কি ছিল না, আস্থা ছিল না, এবং হচ্ছে সে শাসক ছিল অযোগ্য, এই জন্য লোকজন কি করে বা জনসাধারণ কি করে ফরাসি বিপ্লবে অংশ নেয়। যারা জাস্ট হচ্ছে ঢালাওভাবে লিখতে চাও তারা শুধুমাত্র এই পয়েন্টগুলো মুখস্থ করে এগুলো তোমাদের মতো করে এগুলোর হচ্ছে এগুলা কি করবা, ব্যাখ্যা দিবা। দেখো অভিজাতদের যে দৌরাত্ম্য, অভিজাত কারা ছিল, এই যে অভিজাত শ্রেণী, হ্যাঁ, এদের দৌরাত্ম্য ছিল। তারপর বিচার ব্যবস্থা শৃঙ্খলার অভাব, মুদ্রা কর ব্যবহার অসমতা, তার মানে হচ্ছে তোমার এখানে ওই যে তোমার লবণের উপরে কর দিতে হতো, এরকম টাইপের কিছু বিষয় আশায় রয়েছে। দেখবা যারা টেক্সট পড়বা আর কি হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়ে ফরাসি বিপ্লব সংক্রান্ত, এখানে দেখবা যে কিছু করের কথা বলা হয়েছে, হ্যাঁ, লবণের উপরে কর দিতে হবে, এবং যারা তোমার অভিজাত সম্প্রদায় তাদের হচ্ছে কোনো ধরনের কর দিতে হবে না, এরকম টাইপের যে তোমার একটা অসমতা ছিল গরিবদের সাথে বড় লোকদের, এই সব কিছু নিয়ে একটা ছোট বাচ্চারও লবণ কর দিতে হবে, ঠিক আছে, এরকম। তো এইসব অসমতার বিপক্ষেই হচ্ছে তোমার লোকজন কি করেছিল, ফরাসি বিপ্লবে অংশ নিয়েছিল। অদূরদর্শী পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি তাদের হচ্ছে যে পররাষ্ট্রনীতি তারা নিয়োগ করেছিল সেই পররাষ্ট্রনীতি হচ্ছে সেই পররাষ্ট্রনীতিতে দূরদর্শিতার অভাব ছিল, রাজনৈতিক বিচক্ষণতার অভাব ছিল, এই জন্য কি হয় ফরাসি বিপ্লবে হচ্ছে তোমার ফরাসি বিপ্লব সফল হয়, ঠিক আছে। তাহলে দেখো যেমন হচ্ছে বাংলাদেশে কি হয়েছে, 24-এর আন্দোলনের কথা আমরা বলতে পারি, কোটা আন্দোলনের কথা। এই সময় কিছু কিছু কারণ ছিল না আমাদের, রাজনৈতিক কারণ, যে হচ্ছে রাজতন্ত্রের শাসক না, এখানে কিন্তু স্বৈরাচারের শাসক হবে, ঠিক আছে। এরকম ভাবে তোমার হচ্ছে 24-এর আন্দোলনের সাথে কানেক্ট করে দেওয়া হতে পারে উদ্দীপকে, সেই ক্ষেত্রে তোমরা কি করবা, পয়েন্ট টু পয়েন্ট এভাবে ফরাসি বিপ্লবের সাথে মানে এরকম একটা 24-এর আন্দোলন নিয়ে বলা হইলো, তারপর তুমি এটাকে রিলেট করলো যে এটা আসলে হচ্ছে তোমার ফরাসি বিপ্লবের সাথে কানেক্টেড, তখন তুমি ফরাসি বিপ্লবের সাথে রিলেট করে প্রশ্নের অ্যান্সার করলা। তারপর দেখো এখানে ফরাসি বিপ্লবে হচ্ছে তোমার দার্শনিকদের অবদানের কথা বলা হচ্ছে। এইখানে যারা ভালো করতে চাও তাদেরকে এটা সম্পর্কে অবশ্যই খুব ভালো করে জানতে হবে যে মন্তেস্কো, ভলতেয়ার, জজ্যাক রুশো, এনসাইক্লোপিডিস্ট, ফিজিওক্যাট এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদরা। এখন নর্মালি যারা হচ্ছে পড়াশোনা করো না তোমরা, তারা কি করো, এখান থেকে এই যে ভলতেয়ার, মন্তেস্কো আর রুশো, এই তিনজনের এক একটা বইয়ের নাম লিখে দাও যে তারা হচ্ছে ফরাসি বিপ্লবে এই নিয়ে লেখালেখি করেছিল, এটাই হচ্ছে তাদের অবদান। কিন্তু যারা ভালো করতে চাও তাদেরকেও এই 3টা পয়েন্ট এখানে অ্যাড করতে হবে, বোঝা গেছে। এবং এইখানে দেখবা দাগানো বইয়ে সুন্দর মতো 1-2 লাইন করে দাগ দেওয়া রয়েছে, তোমরা ওইটাই জাস্ট হচ্ছে পড়াশোনা করে নিজের যে মানে নিজের যেটুকু মনে থাকে নিজের ভাষায় লিখে আসবা, ঠিক আছে। তারপর দেখো এখানে বিপ্লবের ঘটনা প্রবাহের কথা বলা হচ্ছে 4টা। কোড অফ নেপোলিয়নের কথা বলা হচ্ছে, তাহলে এটা ফ্রান্সের শাসক ছিলেন নেপোলিয়ন। তো কোড অফ নেপোলিয়ন কি, এইটারও ব্যাখ্যা বইয়ের মধ্যে সুন্দর করে দেয়া রয়েছে, যে প্রতিটা অধ্যায় ভিত্তিক যে তোমার ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের অনেকগুলো ছক দেয়া থাকে বা অনেকগুলো তালিকা দেয়া থাকে, ওইখানে অ্যান্সারটা দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা খ নম্বর প্রশ্নটা সুন্দর করে পড়ে ফেলবা। গিলোটিন কি, গিলোটিনে হচ্ছে তোমার আমাদের যেমন কি ওই যে শুলে চড়ানো হয় না, ওরকমই আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে এটাও খ নম্বর বা ক নম্বরেও আসতে পারে। তাহলে বুর্জোয়া বলতে কি বোঝা, বুর্জোয়া মানে হচ্ছে বুর্জোয়া বলতে বোঝায় অভিজাত শ্রেণীকে বোঝাচ্ছে, ঠিক আছে। বুর্জোয়া হচ্ছে অভিজাত শ্রেণী, এবং হচ্ছে যারা তোমার পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা কি ওই যে থার্ড স্টেটের লোকজন, অধিকার হারা, ঠিক আছে। তাহলে এই বুর্জোয়ারা হচ্ছে অভিজাত শ্রেণী, ঠিক আছে। এটার ব্যাখ্যা সুন্দর করে ওই অধ্যায়ে রয়েছে, তোমরা এখান থেকে পড়াশোনা করে নিবে এই বিষয়ে। তারপর দেখো 3 নম্বর অধ্যায় বলা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি আর লিগ অফ নেশন। এখন দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর হয়েছিল ভার্সাই সন্ধি, এবং তখন হচ্ছে লিগ অফ নেশন গঠন করা হয়, ঠিক আছে, উইনস্টন চার্চিলের 14 দফার মোতাবেক আর কি। তারপর দেখো এই যে তখন তোমার ভার্সাই চুক্তিতে যে তোমার অন্যায়ভাবে কি করা হয়, জার্মানিকে ব্যবচ্ছেদ করা হয়, বিভিন্ন ভাগে ভাগ করে সবাই জার্মানিকে অধিকার করে ফেলে, এবং ইতালিকে তার প্রাপ্য অংশটুকু দেওয়া হয় না। এই সব কিছু মিলায়ে হচ্ছে এখান থেকে একটা ক্ষোভ জমা থাকে তাদের মধ্যে, বিশেষ করে জার্মানির যে নেতা ছিল, ওটা উনি নিজেকে ফুয়েরার বলছেন, যে মানে প্রধান নেতা বলছেন, 1934 সালে নিজেকে ফুয়েরার হিসেবে দাবি করেন হিটলার। তো তার বাহিনী ছিল নাৎসি বাহিনী, তার কিছু পার্সোনাল বাহিনী ছিল যেটাকে হচ্ছে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো আর কি পরবর্তী চ্যাপ্টারে। একটা হচ্ছে যেটা পার্সোনাল বাহিনী সেটা হচ্ছে SS, ঠিক আছে, আরেকটা ছিল SA।
যেটা হচ্ছে তার দলের যেসব লোকজন তাদের কি করতে হবে, নেতৃবৃন্দ যারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য ছিল। এবং তাদের পোশাক ছিল বাদামি রঙের। এবং যে তোমার নাজিজমের কথা, সরি ফ্যাসিজমের যে কথা বলি আমরা, ইতালির বেনিতো মুসোলিনির যে দল বা মতবাদ ফ্যাসিজম, ঠিক আছে, ফ্যাসিবাদী মতাদর্শ, এইটাই যারা এই হচ্ছে তোমার ফ্যাসিবাদী বাহিনী ছিল, তাদের যে পোশাকের রং ছিল কালো রং, ঠিক আছে। এবং এরা দুইজনরাই এই যে ভার্সাই সন্ধির কথা আমরা বলছি, এই ভার্সাই সন্ধির ফলে যে হচ্ছে তাদের উপরে অন্যায়ভাবে কিছু শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল এবং ইতালিকে তার চুক্তি মোতাবেক সবকিছু দেওয়া হয় নাই। এই জন্য কি হয়েছিল, তাদের মধ্যে যে ক্ষোভ জমা ছিল, এরই পরিপ্রেক্ষিতে দুই দেশের এই নেতা, একজন হচ্ছে হিটলার, জার্মানির হিটলার, এবং ইতালির বেনিতো মুসোলিনি কি করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে, ঠিক আছে। তাহলে দেখো এখন এই যে, তাহলে বললাম যে এগুলো সব কিন্তু ভার্সাই সন্ধির ফলে যেগুলো হয়েছে এগুলো কিন্তু হচ্ছে তোমার প্রথম বিশ্বযুদ্ধের পর হয়েছে। ভার্সাই সন্ধিটা করা হয়েছে কবে, প্রথম বিশ্বযুদ্ধের পরে, 1919-এর পরে। এবং এই ভার্সাই সন্ধি আসলে হচ্ছে তোমার ওই যে আগুনে বাতাস দেয়া বা ঘি ঢালা টাইপের, ঠিক আছে, আগুনে ঘি ঢালা টাইপের, এই যে একটা তোমার ক্ষোভ সঞ্চিত ছিল, এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, ঠিক আছে। এবং প্রথম বিশ্বযুদ্ধে যে ভয়াবহতা, এইটার পরিপ্রেক্ষিতে লিগ অব নেশন গঠন করা হয়েছিল, বিশ্বকে কি করার জন্য, শান্তিপ্রিয় করার জন্য বা একটা সম্প্রীতি বজায় রাখার জন্য। তাহলে দেখো এখানে প্রথম বিশ্বযুদ্ধের কিছু কারণ রয়েছে, কিছু কারণ, পলিটিক্যাল কারণ, রাজনৈতিক কারণ, ঘটনা রয়েছে, ফলাফল রয়েছে, প্রভাব রয়েছে। এখন প্রথম বিশ্বযুদ্ধ কি কি কারণে হয়েছিল, একটা যদি বই পড়ো তাহলে এখান থেকে তোমার একটা ধারণা হবে। এখন আমি বলবো যে এখান থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে লিগ অফ নেশন, এইটা হলো তোমার গ বা ঘ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যে জার্মানির পরাজয়ের কারণ কি প্রথম বিশ্বযুদ্ধে, এটাও হচ্ছে তোমার গ বা ঘ এর জন্য গুরুত্বপূর্ণ। এবং প্রথম বিশ্বযুদ্ধের যে কারণ রয়েছে, হ্যাঁ, কারণ কি বা এটার হচ্ছে তোমার প্রভাব কি ছিল বা ফলাফল, প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি ছিল, এই ফলাফলটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ফলাফলটা গ বা ঘ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই অধ্যায় থেকে তোমরা যারা অবশ্যই একটা প্রশ্নের অ্যান্সার করতে চাও বা একের অধিক করতে চাও, তাদেরকে কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে সবকিছু জানতে হবে। আমি তোমাদেরকে বলবো ইতিহাস দ্বিতীয় পত্রে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, জাতিসংঘ জাতিপুঞ্জ খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবে স্কিপ করা যাবে না। এখান থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে, এবং ফরাসি বিপ্লব থেকে তো আসবেই, শিল্প বিপ্লব থেকেও একটা প্রশ্ন থাকবে। তাহলে মোটামুটি যদি এই 5টা চ্যাপ্টার তোমরা ভালো করে পড়ো তাহলে দেখা যাবে তোমরা একটা মিডিয়াম রেজাল্ট করতে পারতেছো। এবং যারা অনেক ভালো করতে চাও তাদের জন্য সবগুলো চ্যাপ্টার মোটামুটি দেখা উচিত। আমাদের যে বই রয়েছে দাগানো, এবং তোমরা যাদের দাগানো বই লাগবে না নিজেরাই পড়াশোনা করে দাগ দিতে পারো, নোট করতে পারো, তাদের জন্য তো আরো সুবিধা হইলো। এবং ভার্সাই সন্ধির কথা এখানে বলা হচ্ছে, এই যে বললাম ফ্রান্সের হচ্ছে ভার্সাই নগরীতে, ঠিক আছে, একটা চুক্তি করা হয়েছিল, এটাই হচ্ছে সেই ভার্সাই চুক্তি। হ্যাঁ, ভার্সাই চুক্তি কখন করা হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের পরে করা হয়েছিল। ন্যাটো কি, ন্যাটো হচ্ছে তোমার যদি ফুল ফর্ম আসে ক নম্বরে তাহলে তুমি কিন্তু এটার ফুল ফর্ম লিখে দিলা যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং খ নম্বরে যদি বিস্তারিত আসে তখন কিন্তু তুমি এটা বলবা যে এটা কোথায় গঠন করা হয়েছিল এবং এটার উদ্দেশ্য কি ছিল, এইসব কিছু এখানে তুমি অ্যাড করবা। তারপরে দেখো, তারপরে হচ্ছে 4 নম্বর অধ্যায় রয়েছে বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লব, যে আমি বললাম যে বলশেভিক হচ্ছে একটা পার্টি, তারা এই বিপ্লবটা করেছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে বলশেভিক বিপ্লব। এটার নামই রুশ বিপ্লব, এইটার নামই অক্টোবর বিপ্লব, ঠিক আছে। এটা কোথায় হয়েছিল, রাশিয়ায় হয়েছিল। কোথায় হয়েছিল, রাশিয়ায় হয়েছিল। তাহলে দেখো এই যে বলশেভিক বিপ্লবের কিছু কারণ ছিল, দেখো এখানে বলতেছে যে কারণের মধ্যে কি বলতেছে যে বলশেভিক বিপ্লবে হচ্ছে তোমার বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক অবস্থা কেমন ছিল। মানে এই যে বিপ্লব হয়েছে এর আগে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থায় এতই বেহাল অবস্থায় ছিল যে ওই সময় আসলে বলশেভিক বিপ্লবটা ঘটেছিল। কারণ যেহেতু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, তাহলে একটা যুদ্ধের একটা ধকল, হ্যাঁ, ওখানে তো থেকে গেছে, অর্থনৈতিক একটা তোমার হচ্ছে ক্রাইসিস, হ্যাঁ, এই সব কিছুর জন্য ওই সময়কার সামাজিক অবস্থা কেমন ছিল এবং রাজনৈতিক অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এই সব কিছু দেখে তখন কি করেছে ওই রুশ জনগণ কি করেছে, আন্দোলন করেছে, একটা বিপ্লব করেছে। কার নেতৃত্বে, এই যে বলশেভিক পার্টির নেতৃত্বে, এই জন্য এটাকে বলা হচ্ছে বলশেভিক বিপ্লব, ঠিক আছে। এখন দেখো এটা হয়েছে কবে, 1917-তে, তাই তো। তারপর দেখো রুশ বিপ্লবের তাহলে এই 3টা কারণই কিন্তু, এই 3টার জন্যই, মানে এই যে তোমার বিপ্লব পূর্ব রাশিয়ার সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এগুলোর জন্যই কিন্তু তোমার হচ্ছে রুশ বিপ্লব হয়েছে, বলশেভিক বিপ্লব হয়েছে, বা অক্টোবর বিপ্লব যাই বলো না কেন এটা হয়েছে। তাহলে যদি কারণে আসে তাহলে এই 3টাকে এইভাবে করে জাস্ট তুমি তোমার মতো করে ওইটুকু পড়ে যা বুঝবা, 2-1 লাইন বা দাগানো বইটা অনুসরণ করতে পারো, ওই অনুযায়ী তোমরা এখানকার কারণগুলো ব্যাখ্যা করে দিবা। এটা বেসিক্যালি কোথায় আসবে, এইসব কারণগুলো গ ঘতে আসতে পারে, খ নম্বরেও আসতে পারে।
কিন্তু আমি বলবো ঘ নম্বর প্রশ্নে এটা আসে উদ্দীপকজনিত। হ্যাঁ, তারপর দেখো রুশ বিপ্লবের দুইটা পর্যায়ের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে ইউটোপীয় সমাজতন্ত্রের যুগ, একটা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যুগ। এইটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপরেও যারা ভালো করতে চাও তাদের বলবো যে একটু পড়ো, কারণ এটা সর্বোচ্চ 1.5 পেজের মতো রয়েছে টেক্সট বুকে, ঠিক আছে। তারপর দেখো মনীষীদের যে জীবনী রয়েছে এখানে হচ্ছে, এখান থেকে তুমি উপাধি, আদর্শ আর বইয়ের নামগুলো মনে রাখবা, ঠিক আছে। এখানে এই যে তোমার 4 নম্বর অধ্যায়, এখান থেকে কিসের জন্য গুরুত্বপূর্ণ? এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে আসবে আসবে। তারপর দেখো এই যে তোমার বলশেবিক বিপ্লব হয়েছে, এইটার ফলাফল কি ছিল, এই ফলাফলটাও তোমার গ বা ঘ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কোনগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এবং কোনগুলো গ ঘ এর জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু মোটামুটি দেখাইলাম, ঠিক আছে। এবং 5 নম্বর অধ্যায়টা দেখো, এখানে তোমার হিটলার আর মুসোলিনির কথাটা আসছে। অলরেডি আমি এখানে অনেক কিছু বলে ফেলছি শুরু থেকে এই পর্যন্ত। হিটলারের যে বইয়ের কথা বলে ফেলছি, মুসোলিনির যে আইডিয়া ফ্যাসিও, হ্যাঁ, এই যে এই শব্দ থেকে আসছে হচ্ছে তোমার ফ্যাসিজম, FASCISM, ঠিক আছে। আর এটাকে যেটাকে বলতেছে আমরা, হিটলার যেটাকে বলতেছে এটাকে বলতেছে নাজিজম, নাৎসিবাদ। এটা হচ্ছে নাৎসিবাদ, এটা হচ্ছে সেই ফ্যাসিবাদ, ঠিক আছে। এখন যে নাৎসিবাদের জন্য যে মেইন ক্যাম্প, হিটলারের যে বইটা, এটাকে আমরা বলতেছি নাৎসিবাদের বাইবেল স্বরূপ। বাইবেল একটা ধর্মীয় গ্রন্থ, মানে নাৎসিবাদের সবকিছুর মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। কখন লিখছে উনি যখন হচ্ছে 1923 সালে যখন উনি কারাগারে যান আর কি, জার্মানিতে বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করতে যে ব্যর্থ হয়ে যখন তিনি কারাগারে যান 5 বছরের জন্য, তখন তিনি ওই বইটা লেখেন। তারপর দেখো এই দুজনের যে আইডিওলজি, দুইজনই কি ছিল, ভার্সাই সন্ধি থেকে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভের আলোকে সেটার উদ্গীরণ করেছে কবে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই সময় তোমার সেই হিটলারের সেই নাৎসিবাদের কথা যে বলতেছি, নাজিজমের কথা বলতেছি, এই যে নাজিজম, হ্যাঁ, হিটলারের যে নাৎসিবাদ, এই হিটলারের মতো একজন নেতার কেন জন্ম হয়েছিল? ওই যে তোমার জার্মান জাতিরা কি সবচেয়ে উঁচু আত্মগৌরবী জাতি, এবং ওই সময় যদি তোমার সেই জার্মানির ওই সময়কার সরকার ছিল তোমার ভেইমার প্রজাতন্ত্র, হ্যাঁ, প্রজাতান্ত্রিক সরকার। তো প্রজাতান্ত্রিক সরকার ভার্সাই সন্ধিতে চুক্তি করে কি করে, যুদ্ধকে স্থগিত করে, এবং ওই যে ভার্সাই সন্ধিটাকে মেনে নেয়, ঠিক আছে। এবং ওই যে ভার্সাই সন্ধিতে কিছু অন্যায় শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে জার্মানির জন্য, এইটা জার্মানির জনগণ, সাধারণ জনগণ অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করেনি। এবং এই যে নাৎসি বাহিনী, এরাও অ্যাকসেপ্ট গ্রহণ করেনি। এই জন্য তারা ভাবে যে নাৎসি দলের মাধ্যমেই, নাৎসি বাহিনীর মাধ্যমে কি করা যাবে, জার্মানির যে পুরানো ঐতিহ্য, পুরানো গৌরব, এটাকে ফিরিয়ে আনতে পারবে। এই জন্য হিটলারের উত্থান হয়েছে। পরবর্তীতে আরো কিছু পয়েন্ট আকারে রয়েছে, তোমরা ওইখানে হচ্ছে টেক্সট বুক দেখলে জাস্ট সুন্দর করে এটাকে বুঝে ফেলতে পারবা। তাহলে এখানে কিন্তু আমি 3 স্টার অলরেডি দিয়ে রাখছি, যে উত্থানের কারণ কি, হ্যাঁ, নাৎসিবাদ উত্থানের কারণ কি, বা হিটলারের উত্থানের কারণ কি। এখন দেখো অক্ষশক্তির কথা যে বলতেছি, অক্ষশক্তি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারা কারা ছিল অক্ষশক্তিতে, অক্ষশক্তিতে ছিল হচ্ছে তোমার ইতালি ছিল, তারপর হচ্ছে এখানে জার্মানি ছিল, জার্মানি তো শুরু করছে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে 1 সেপ্টেম্বর। তারপর ছিল হচ্ছে জাপান। এখন এখানে তোমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করব, সেটা হচ্ছে জার্মানির বার্লিন শহর, ঠিক আছে, ইতালির কি রোম, আর জাপানের কি, জাপানের হচ্ছে টোকিও। তাহলে এই দুইটার যে একটাই আমি বলি না কেন, সেইটা কি হবে, সেইটা হবে তোমার অক্ষশক্তি। কি হবে এটা, অক্ষশক্তি। আর একটা ছিল তোমার মিত্রপক্ষ, কি ছিল, আর একটা মিত্রপক্ষ। এখন মিত্রপক্ষে কারা ছিল, যে দুইটা পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে এই যে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আসছে, দুইটা পক্ষ না, দুইটা পক্ষ ছিল, একটা হচ্ছে তোমার অক্ষশক্তি, এই যে অক্ষশক্তি, আর একটা ছিল তোমার মিত্রপক্ষ। দেখো মিত্রপক্ষে কারা কারা ছিল, ইউকে ছিল, ইউএসএ ছিল, তারপরে হচ্ছে তোমার ফ্রান্স ছিল, রাশিয়া ছিল, চায়না ছিল, ঠিক আছে। এরা হচ্ছে তোমার ওই যে মিত্র পক্ষে ছিল। এবং এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে কবে, 1939 সালে শুরু হয়েছে 1 সেপ্টেম্বর। পরবর্তীতে 41 সালের পর থেকে এই মিত্রপক্ষ গঠন করা হয়েছে। কিভাবে করা হয়েছে, প্রথমত ছিল তোমার ইংল্যান্ড, মানে ব্রিটেন যেটাকে আমরা বলছি, যুক্তরাষ্ট্র ছিল, ফ্রান্স ছিল, রাশিয়া ছিল। এখন হচ্ছে তোমার ফ্রান্স আর রাশিয়া হচ্ছে বিপক্ষ শক্তি কিন্তু, এবং এই দুইটাকে একসাথে, এই তোমার হচ্ছে ফ্রান্স আর ব্রিটেন, এই দুটা একে অপরের বিপক্ষে লাগাই দিছে কে, ইতালি, ওদেরকে, ঠিক আছে। তারপরে আবার এই যে তোমার ফ্রান্স আর ইউকে, আবার হচ্ছে তোমার ইউএসএ, এই তিনটা মিলে আবার রাশিয়ার বিপক্ষে আসছে। তারপর আবার ওই রাশিয়া তোমার হচ্ছে জার্মানির সাথে, হিটলারের সাথে একটা চুক্তি করছে, যে এখানে কোনো অনাক্রমণ চুক্তি, মানে কেউ কাউকে আক্রমণ করবে না, কিন্তু ওই চুক্তিকে ভঙ্গ করে
হ্যাঁ, ওই চুক্তি না মেনে তখন কি করছে, জার্মানি যে রাশিয়া আক্রমণ করছে, তখন এরা কিন্তু সবাই স্টপ, এরা কোনো কথা বলতেছে না, ঠিক আছে, যুদ্ধের সময়। তারপর এখানে চায়নাকে অ্যাড করা হয়েছে, যে চায়নার মধ্যে জাপানের যে অংশগুলো ছিল, জাপান যে অংশগুলোকে দখল করে নিয়েছিল ওইগুলো তাদেরকে ফেরত দেওয়া হবে, এইসব প্রতিশ্রুতি দিয়ে মিত্রপক্ষ ওদেরকে অ্যাড করা হয়েছে। এখন যে তোমার এই অক্ষ শক্তি আর হচ্ছে তোমার মিত্রপক্ষের মধ্যে যে যুদ্ধটা হয়েছে ওইটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কবে শুরু হয়েছে? 1939 সালে, ঠিক আছে, 45-এ শেষ হয়েছে, তাই তো। তাহলে এই টোটাল যে বিষয়টা, অক্ষ শক্তি বলতে কি বোঝো যদি তাহলে প্রশ্ন হয়, তাহলে এখানে তুমি এগুলা লিখবা, লিখে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তিনটা দেশ কি করেছিল, একসাথে একটা জোট গঠন করেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, সেই জোটকে বলা হচ্ছে অক্ষশক্তি। শুরুতে ছিল কিন্তু এখানে জার্মানি আর ইতালি, ঠিক আছে। ইতালির বেনিতো মুসোলিনি যখন আবিসিনিয়ায় আক্রমণ করে, তখন জার্মানের হিটলার এটা সমর্থন দেওয়ার পরে তাদের মধ্যে একটা মানে একটা সখ্যতা গড়ে ওঠে। তারপর ওইখানে জাপানকে যুক্ত করা হয়, ঠিক আছে, জাপানকে যুক্ত করা হয়। জাপানকে যুক্ত করে কি করা হয়, তাহলে সবগুলো শহর কি, জার্মানির বার্লিন শহর, ইতালির রোম শহর, জাপানের টোকিও শহর, এই তিনটা মিলে কি হচ্ছে, যে একটা তোমার হচ্ছে চুক্তি করেছে, সেটাকে ইতিহাসে অক্ষশক্তি বলা হচ্ছে। আর মিত্রপক্ষে আসলে, মিত্রপক্ষ বলতে কি বোঝে যদি বোঝায়, তাহলে এইটাই হচ্ছে সেই ব্যাখ্যা। শুরুতে কি বললাম, এখানে তোমার ইউকে আর ফ্রান্স একসাথে ছিল এবং ওরা যে হচ্ছে রাশিয়ার বিপক্ষে ছিল। তারপর এদিকে রাশিয়া জার্মানির সাথে অনাক্রমণ চুক্তি করেছে যে কেউ কাউকে আক্রমণ করবে না, কিন্তু জার্মানি কি করেছে, ওইটা ভঙ্গ করে রাশিয়াকে যখন আক্রমণ করেছে, তখন এদিকে ইউকে, ইউএসএ, ফ্রান্স এরা সবাই চুপচাপ, ঠিক আছে। তারপর এখানে আবার চায়নাকেও এখানে যুক্ত করা হয়েছে, টোটাল মিত্রপক্ষ তাহলে ওইটা। এখন এই দুইটা নিয়ে আমাদের কিন্তু একটা কনফিউশন হয়, এবং এই দুইটার একটা থেকে একটা খ নম্বর প্রশ্ন থাকে, বা এখানে তোমার নাৎসিবাদ, ফ্যাসিজম এইসব থেকে যে কোনো একটা খ নম্বর প্রশ্নে থাকবে, ঠিক আছে। তারপর দেখো মুসোলিনির যে ফ্যাসিবাদের উত্থান কিভাবে হইলো বললাম ইতালিতে। এখন তোমার হচ্ছে বললাম যে হিটলারের যে নাৎসি বাহিনী ছিল, এখানে তার দুইটা বাহিনী ছিল, একটা এসএস, একটা হচ্ছে তোমার এসএ বাহিনী বলা হইতো। তাহলে এসএস যেটা, সেটা তার হচ্ছে পার্সোনাল, ঠিক আছে। আবার হচ্ছে তোমার, তাহলে এই যে হিটলারের যে বাহিনী ছিল, একটা হচ্ছে এসএস, একটা হচ্ছে এসএ। এখন এটার বিস্তারিত তোমাকে পড়তে হবে, কোনটা হচ্ছে তার নিজের আত্মরক্ষার জন্য এবং কোনটা হচ্ছে তার দলের আত্মরক্ষার জন্য, এই বিষয়ে একটা এমসিকিউ হতে পারে, ঠিক আছে। তাহলে এটা ক্লিয়ার করে নোট ডাউন করে ফেলবা। তারপর মুসোলিনির যে অভ্যন্তরীণ আর পররাষ্ট্রনীতি ছিল, এটা এবং ঘ নম্বরের জন্য তোমাদের ইম্পর্টেন্ট বলা হচ্ছে, কিন্তু আমি বলবো যে খুব দরকার নাই, দরকার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বেশি করে জানবা, ঠিক আছে। এই বিশ্বযুদ্ধের কারণ কি ছিল। এখন দেখো এখানে নর্মালি তোমরা যদি সাজেশন ভিডিওটা দেখো, দেখবা যে এখানে আমি কিছু লিখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ বলে ভার্সাই সন্ধির যে ত্রুটি, ওই যে বললাম অন্যায়ভাবে তাদের উপর অনেক শর্ত আরোপ করা হয়েছিল, ওয়েমার প্রজাতন্ত্রের পতন। এটা তোমার ওয়েমার প্রজাতন্ত্র কোথায় ছিল, জার্মানিতে ছিল, ঠিক আছে। এইটার পতন হয়েছে কার কারণে হয়েছে, নাৎসিবাদের কারণে হয়েছে, জার্মানির কারণে হয়েছে। তারপরে একনায়ক হিটলারের উত্থান কিভাবে হয়েছে, যে নাৎসি বাহিনী গঠন করেছে এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে জার্মানিতে। তারপর তার হচ্ছে তোমার হিটলারের উত্থানের পিছনে প্রধান কারণ ছিল উগ্র জাতীয়তাবাদ, ঠিক আছে, উগ্র জাতীয়তাবাদ, যে জার্মান জাতি সবার সেরা। যখন এরকম কথা বলবে তখন সেটা তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হবে, ঠিক আছে। এই জন্য কি হয়েছিল, হিটলারের একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল। এই যে এখানে উত্থানের কারণগুলো যদি তুমি এখানে পড়ো, কি হচ্ছে, উত্থানের কারণগুলো যদি পড়ো, তাহলে তোমার জন্য এই অংশটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে উত্থান হয়েছে, ঠিক আছে, যারা জানতে চাও। তারপর দেখো 1929 থেকে 30 সালে একটা অর্থনৈতিক মন্দা তৈরি হয়, যেটা সমগ্র ইউরোপে একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করে, ঠিক আছে। এবং এই সব কিছু নিয়ে রাজনৈতিক অবস্থাও অস্থিতিশীল হয়ে যায়। এই সবের সুযোগ নিয়েই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে জার্মান, কারণ জার্মান একে একে সব জায়গায় আক্রমণ করা শুরু করে, সেগুলো দখল করা শুরু করে, ঠিক আছে। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কিভাবে, ফর্মালি 1939 সালের 1 সেপ্টেম্বর যখন সে পোল্যান্ড আক্রমণ করে। তারপরে হিটলারের সফল কূটনীতি, ওই যে বললাম হিটলার এখানে হচ্ছে রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি করেছে, কিন্তু পরবর্তীতে আবার ওই রাশিয়াকে আক্রমণ করে বসছে। এবং এইখানে হচ্ছে তোমার কিভাবে এই যে জাপান, ইতালি, জার্মানি একটা জোট গঠন করছে। তারপরে দেখো ইংল্যান্ডের জার্মান তোষণ নীতি। ইংল্যান্ড হচ্ছে, এই যে ইংল্যান্ডের কথা বললাম, যে ইংল্যান্ড হচ্ছে জার্মানিকে কি করবে না, আক্রমণ করবে না। তাহলে ইংল্যান্ড আর ফ্রান্সকে দুই পক্ষে লাগানো হয়েছে, হ্যাঁ, একে অপরের শত্রু। আবার ইউকে, ইউএসএ, ফ্রান্সকে একসাথে করে রাশিয়ার বিপক্ষে লাগানো হয়েছে, ঠিক আছে। কারণ ইংল্যান্ড হচ্ছে জার্মানিকে কোনো ধরনের ক্ষতি করবে না, এরকম একটা নীতি নেওয়া হয়েছিল। তারপর ইতালি ও জাপানের আগ্রাসী নীতি, যে ইতালি এবং জাপান যে হচ্ছে তোমার এশিয়ার এই দিকটাই কি করবে, সাম্রাজ্যবাদ বিস্তার করবে, ঠিক আছে। এই জন্য তারা কি করে, এখানে এই জোটটায় যোগ দেয়।
হিটলারকে সাপোর্ট করে। তারপর সোভিয়েত ইউনিয়নের প্রতি অবিশ্বাস। সোভিয়েত ইউনিয়ন যখন হচ্ছে তোমার এই যে রাশিয়া যখন ইউকে এবং ফ্রান্সকে বলছিল যে নাৎসিবাদ বা হিটলারের এই বাহিনীটা যখন জনপ্রিয় হচ্ছে ছড়াচ্ছে, এটার প্রতিরোধের জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত, তখন এরা কেউ ভ্রুক্ষেপ করেনি বা এটাকে গ্রহণ করেনি, সেই প্রস্তাব গ্রহণ করেনি। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যখন সেই অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে রাশিয়াকে হিটলার মানে জার্মানি হিটলার যখন আক্রমণ করে, তখন কিন্তু অলরেডি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে। তারপর সাম্রাজ্যবাদী স্বার্থ সংঘাতের ভিতরে দেখো যে আমরা যদি খেয়াল করি ভালো করে, তাহলে দেখবো যে চায়নাকে প্রলোভন দেওয়া হয়েছে কি যে জাপান তোমার যেসব অংশগুলো দখল করে নিছে ওইগুলো তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে তোমার রাশিয়ার বলা হয়েছে যে রোমানিয়াতে এসব অংশে তুমি আধিপত্য বিস্তার করতে পারবা। এবং হচ্ছে তোমার ফ্রান্স এবং ইউএসএ কে বলা হয়েছে যে ইউএসএ কারোর হচ্ছে কোনো ধরনের ক্ষতি করবে না। এই সব কিছু মিলাই আবার এদিকে যে জাপান তোমার এদিকে সাম্রাজ্য বিস্তার করতেছে, চীনকে দখল করতেছে, এই সব কিছু এই যে স্বার্থ সংঘাত মিলেই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, যে কে কোনটা দখল করবে। বিশেষ করে জার্মানি এবং ইতালির যে নেতা ছিল, জার্মানি ছিল হিটলার, ইতালি ছিল বেনিতো মুসোলিনি, তাদের মোটিভই ছিল সাম্রাজ্য বিস্তার করা, আধিপত্যবাদ বিস্তার করা, ঠিক আছে, সবকিছু দখল করে নেওয়া, নিজেদেরকে শ্রেষ্ঠ হিসাবে দাবি করা, এটাই ছিল। তো এই সব যে সংঘাত, এইসবের জন্যই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, ঠিক আছে, 1939-এ শুরু হয়েছিল। তাহলে যদি কারণ আসে তাহলে আশা করি যে আমরা উত্তর দিতে পারবো। তাহলে 4 অধ্যায় নিয়ে আশা করি তোমাদের কোনো ধরনের কনফিউশন নেই। মোটামুটি এই সাজেশন ক্লাসটা দেখলে 4 অধ্যায় থেকে কিরকম ধরনের প্রশ্ন হতে পারে তোমরা আসলে ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেছো। এবং যারা ভালো করতে চাও তারা এই টপিকের উপরে একটু পড়াশোনা করবা ডিটেলসে। তারপর দেখো 5 নম্বর অধ্যায়ে কি বলা হচ্ছে, হিটলার আর মুসোলিনির উত্থানা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যে বললাম অলরেডি এখানে আমি কিন্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ওইখানে বলে আসছি, কারণ কি। এখন দেখো এখানে ঘটনাবলীর কথা বলা হয়েছে, এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিব না, আমি দিব হচ্ছে ফলাফলকে গুরুত্ব, ঠিক আছে, ফলাফলকে গুরুত্ব। এখন ফলাফলের মধ্যে দেখো আমি পয়েন্ট অলরেডি দিয়ে দিছি, কি জাতিসংঘ প্রতিষ্ঠা পেয়েছে। এখন কবে প্রতিষ্ঠা পেয়েছে সেই তারিখটা যদি তুমি লেখো তাহলে তুমি A+ পাওয়ার জন্য অ্যাকসেপ্টেড হয়ে গেলা। তারপর যখন কোল্ড ওয়ারের কথা বলবো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা জানি যে বিশ্ব 2টা বৃহৎ পরাশক্তিতে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে সোভিয়েত রাশিয়ার সাম্রাজ্যবাদী হচ্ছে তোমার দর্শন, আর একটা হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী চিন্তাধারা। এই 2টি ধারায় বিকশিত হয় এবং এই 2টি ধারায় যখন হচ্ছে তোমার পৃথিবী যখন মেরুকরণ হইতে থাকে, অন্যান্য দেশগুলো এটার সাপোর্টে বিপক্ষে যেতে থাকে, তখনই আসলে কোল্ড ওয়ারের সূচনা হয়। তাহলে এখনো পর্যন্ত কিন্তু সেই কোল্ড ওয়ারই চলতেছে সারা পৃথিবীতে, যেহেতু হচ্ছে এখনো রাশিয়া অনেক শক্তিশালী, আমেরিকাও শক্তিশালী, ঠিক আছে। তারপরে আধিপত্যবাদের অবসান। এখানে দেখো সবাই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধকে প্রত্যক্ষ করে তখন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, ওই যে আমরা ফলাফলটা পড়লে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ফলাফল, হ্যাঁ, ওইটাকে যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের অলরেডি একটা ধারণা তৈরি হয়ে যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কতজন সৈন্য মারা গেছে, কতটা অর্থনৈতিক ক্ষতি হয়েছে, হ্যাঁ, এসব কিছু রয়েছে। তাহলে দেখো এই যে তোমার বিশ্ব যে বিপুল একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, এরই পরিপ্রেক্ষিতে তখন অর্থনৈতিকভাবে মানে সব দেশই অনেকটা ভঙ্গুর, ফ্রান্স, তারপরে ইংল্যান্ড, এগুলা, ঠিক আছে। তখন কি হয়, সবাই হচ্ছে আধিপত্যবাদের মানে সাম্রাজ্য বিস্তার করবে, এইদিকে আর ফোকাস করে না, ফোকাস করে কোথায়, তাদের অর্থনৈতিক উন্নয়নের দিকে, নিজেদের অর্থনৈতিক উন্নয়নের দিকে। এই জন্য কি হয়, ওই সময় আধিপত্যবাদের অবসান হয়। তারপর দেখো ঔপনিবেশিকতার অবসান। উপনিবেশবাদ কি, আমরা বলেছি যে অন্য জায়গায় আমরা বসতি স্থাপন করে কি করব, সেইখানকার নিয়ন্ত্রণ নিব, এটা হচ্ছে উপনিবেশবাদ, তাই তো, সাম্রাজ্যবাদী উপনিবেশিকতা এটাকে আমরা বলছি। তাহলে যখন উপনিবেশবাদের অবসান হবে তখন কি হবে দেখো তো, চিন্তা করো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই কিন্তু মানে 45-এ শেষ হয়েছে, 47-এ যে ভারত পাকিস্তান ভাগ হয়ে গেছে, মানে ব্রিটিশ সরকার আলাদা করে দিয়ে চলে গেছে, তাই তো। তার মানে কি উপনিবেশিকতার অবসান হয়ে গেছে ওই সময়। তাহলে এইটাও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ফলাফল। তারপর পূর্ব ইউরোপের সমাজতন্ত্র, পূর্ব ইউরোপের দেশগুলো হচ্ছে রাশিয়াকে অ্যাকসেপ্ট করা শুরু করে, ঠিক আছে। রাশিয়ার যে সমাজতান্ত্রিক চিন্তাধারা, এটা পূর্ব ইউরোপে কি করতে থাকে, হচ্ছে স্প্রেড হতে থাকে, ছড়াইতে থাকে, সম্প্রসারিত হইতে থাকে। তারপর দেখো অর্থনৈতিক সাম্রাজ্যবাদের বিকাশ। তখন কি হয়, ওই যে সবাই তোমার আধিপত্যবাদের অবসান ঘটিয়ে অর্থনৈতিক দিকে বেশি ফোকাস করে, এই জন্য কি হয়, ওই সময় অর্থনৈতিক সাম্রাজ্যবাদের বিকাশ হয়, ঠিক আছে। এই সময় কিছু সংগঠন গড়ে ওঠে। জাতিসংঘের কথা যখন আমরা বলবো 6 নম্বর চ্যাপ্টারে জাতিসংঘ নিয়ে একটা প্রশ্ন আসবে আমি বলেছি। তাহলে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি মোটামুটি কিন্তু স্লাইডের মধ্যে নিয়ে চলে আসছি, যে এখানে তোমরা কিভাবে অ্যান্সার করবা, অ্যান্সারটা মোটামুটি বলে দিয়েছি। সো যারা ভালো করতে চায় তারা বই থেকে আরো হিউজ প্রিপারেশন নিবে, এবং যারা মোটামুটি আমার লেকচার শুনে এই স্লাইডটা শুনেই হচ্ছে তোমরা মানে মনে রাখতে পারবো কয়েকবার শুনে, তাদের জন্য বলবো আমি যে পাস করার পরেও একটু ভালো রেজাল্ট পসিবল, A+ না পাওয়া গেলেও, ঠিক আছে। তারপর দেখো তাহলে 6 অধ্যায়ে রয়েছে জাতিসংঘ আর বিশ্ব শান্তির কথা। এখন জাতিসংঘ কি,
জাতিসংঘ কি সেইটা সম্পর্কে একটা প্রশ্ন হতে পারে, বা ক নম্বরে কোনো তারিখ দিয়ে একটা 1 নম্বরের প্রশ্ন হতে পারে। এই জন্য এই অধ্যায়টা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। এখন জাতিসংঘ যে গঠন করা হয়েছিল এটার পটভূমি কি, এখানে সবগুলো বলা হয়েছে, এগুলোর ব্যাখ্যা দিবা। তাহলে এগুলো তোমাকে মুখস্থ করতে হবে সে তুমি প্লাস পেতে চাও আর পাস করতে চাও। এবং দেখো এখানে বলা হচ্ছে যে তোমার জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কি, এটা কিন্তু খ নম্বর প্রশ্নে হয়, এটা আমি লিখে দিছি। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং যখন তোমাকে বলা হবে জাতিসংঘের যে সংস্থা কয়টা, 6টা সংস্থা, এখন এই 6টার নাম বলতে হবে। বাট এমসিকিউতে আসতে পারে যে একটা সংস্থার নাম দিয়ে এটা হচ্ছে কিসের কিসের কি, তাহলে এটা একটা অঙ্গ সংস্থা কিন্তু, ঠিক আছে। তো এইভাবে করে জাস্ট হচ্ছে তোমরা ঠিক করবা। তারপর দেখো ভেটো ক্ষমতা কি, এটা খ নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেটো অর্থ হচ্ছে আমি মানি না। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাতিসংঘ গঠন করা হয়েছিল, জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে 5টা রাষ্ট্র ছিল। একটা হচ্ছে আমেরিকা মানে ইউএসএ, একটা হচ্ছে ইংল্যান্ড, ব্রিটেন বলতে পারি আমরা, ইংল্যান্ড বলতে পারি আমরা, ইউকে বলতে পারি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি হইলো, আমেরিকা, ইংল্যান্ড, হচ্ছে তোমার ফ্রান্স, তারপর হচ্ছে রাশিয়া, আর একটা হচ্ছে চীন। তাহলে টোটাল হচ্ছে 5টা। কয়টা টোটাল হচ্ছে 5টা। তাহলে এই যে 5টা রাষ্ট্র এরা হচ্ছে জাতিসংঘের সাধারণ সভায় বা যে কোনো সভায় হচ্ছে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেটো দিতে পারে, যে বিশেষ ক্ষমতা ওইটা আটকে দেওয়ার জন্য বাধা হিসেবে, যে আমি মানি না, ঠিক আছে। তাহলে এই বিশেষ ক্ষমতাটাই হচ্ছে ভেটো ক্ষমতা, যেটা ওই 5টা রাষ্ট্রে রয়েছে, ঠিক আছে। তারপর দেখো নিরাপত্তা পরিষদের কাজ কি, এটা সম্পর্কে একটা খ নম্বরের প্রশ্ন হতে পারে যে নিরাপত্তা পরিষদ, এই যে তোমার 6টা সংস্থার কথা বলা হচ্ছে গঠনের, 6টা পার্ট জাতিসংঘের। তাহলে এই যে নিরাপত্তা পরিষদ এইটার কাজ কি, তখন তুমি এখানে বলবা যে এটা এখানে টোটাল সদস্য সংখ্যা কত এবং এটার কাজ কি, শুধুমাত্র কাজই। মনে করো 3টা বা 2টা কাজ রয়েছে, তখন তুমি 1, 2 লিখে 2টা পয়েন্টে জাস্ট এটাকে লিখে দিবা 2টা লাইন, তাহলে দেখবা তুমি খতে 2 এর মধ্যে 2 পেয়ে যাচ্ছ। সো এই অধ্যায় থেকে কিন্তু মার্কস পাওয়া অনেক ইজি, কিন্তু পড়াশোনা একটু কঠিন। তারপর দেখো আটলান্টিক চার্টার বলতে কি বোঝো, এই যে তোমার আটলান্টিক সনদ পড়তেছি না আমরা, এই আটলান্টিক চার্টারটাই হচ্ছে ওই বিষয়টা, যে হচ্ছে যখন তোমার হচ্ছে ফ্রান্স, রাশিয়া এবং ইউকে যখন একসাথে চুক্তি করে যে হচ্ছে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা সবাই একসাথে থাকবো একে অপরের সাথে, এরকম একটা চুক্তি হয়। হচ্ছে তোমার অক্ষশক্তির বিপক্ষে যখন যুদ্ধ করবে, মানে জার্মানি, ইতালি, জাপান এগুলোর বিরুদ্ধে, তখন আসলে আটলান্টিক চার্টারের কথা আসে, যেটা এখানেও তুমি ব্যাখ্যা পাচ্ছ, ঠিক আছে। তারপর দেখো জাতিসংঘ ভার্সেস জাতিপুঞ্জ, এখান থেকে তোমার গ বা ঘ নম্বর প্রশ্ন আসবে, ঠিক আছে। গ বা ঘ নম্বর প্রশ্ন আসবেই। তাহলে দেখো এটা 2টার তুলনা করতে বলবে, খ নম্বর প্রশ্নেও আসতে পারে। তাহলে এখানে জাতিসংঘ কখন গঠন করা হয়েছে আর জাতিপুঞ্জ কখন। জাতিপুঞ্জ আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধের পরের ফলাফল, এবং জাতিসংঘ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, তাই তো। এবং জাতিপুঞ্জের কি ব্যর্থতা ছিল যে জন্য আসলে ওইটা সফল হয়নি, এবং জাতিসংঘের এখনো পর্যন্ত কি ব্যর্থতা রয়েছে, এই সব কিছু নিয়ে মোটামুটি 5-6টা পয়েন্ট আকারে ছক কেটে লিখলে বেশি ভালো হয়। ছক না করতে পারো তারপরেও হচ্ছে লিখবা যে জাতিসংঘ ভার্সেস জাতিপুঞ্জ এরকম ভাবে, বা হচ্ছে জাতিসংঘের সাথে জাতিপুঞ্জের তুলনা বলে জাতিসংঘ 1 নম্বর পয়েন্ট দিয়ে জাস্ট একটা লাইন লিখলা কালো পেন দিয়ে, তারপর একটা নীল পেন দিয়ে জাতিপুঞ্জ সম্পর্কে আর একটা লাইন লিখলা। এভাবে করে জাস্ট 6টা পয়েন্ট দিলে গ নাম্বারের জন্য এনাফ, ঠিক আছে। তারপর সাফল্য আর ব্যর্থতার কথা আসছে এখানে, যে জাতিসংঘের সাফল্য ব্যর্থতা, এটা কিন্তু হচ্ছে তোমার গ ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। গ ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি না, এই জন্য আমি লিখছি যে নট ম্যান্ডেটরি, ঠিক আছে। কিরকম, কারণ এখানে অনেক বিস্তর ব্যাখ্যা রয়েছে যে জাতিসংঘ এই পর্যন্ত কি কি কাজ করছে, কোন কোন জায়গায় সে সফল, কোন কোন জায়গায় সে ব্যর্থ হয়েছে, মানে কোথায় কোথায় সে শান্তি স্থাপনে হচ্ছে সফল হয়েছে এবং কোথায় কোথায় ব্যর্থ হয়েছে, এইসব কিছু রয়েছে। তাহলে জাতিসংঘ থেকে এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। সো তোমরা যারা ভালো করতে চাও সুন্দর করে পড়বা। তারপর 7 নম্বর অধ্যায় বলা হচ্ছে স্নায়ুযুদ্ধ, ওই যে কোল্ড ওয়ারের কথা বললাম, পুঁজিবাদ আর সমাজতান্ত্রিক বিশ্বের যে দ্বন্দ্ব, যেটা বললাম আমেরিকা, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএসএ, এবং হচ্ছে ইউএসএসআর মানে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, তাই তো। এখন দেখো এই যে স্নায়ুযুদ্ধের কথা বলা হচ্ছে, এইটা আসলে কি, কোল্ড ওয়ারটা কি, এটার একটা সংজ্ঞা রয়েছে। তাহলে এইটা হচ্ছে সেই ক নম্বরে আসে, আবার খ নম্বরেও আসে, ঠিক আছে, খতেও আসে। তারপর এখানে তোমার কিন্নানের থিসিস, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, কিন্তু ট্রুম্যান ডক্ট্রিনটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে তোমার মার্শাল পরিকল্পনাটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা তোমরা 7 অধ্যায়ে একটু পড়াশোনা করলে নিচের মধ্যে দেখবা যে সুন্দর করে হাইলাইটিং করে দেওয়া রয়েছে, ঠিক আছে, দেখানো বইতে। এখন দেখো এই যে স্নায়ুযুদ্ধ হয়েছে কি বা হচ্ছে ব্যাখ্যা করে এই সম্পর্কে কিছু আসলে তো তোমরা লিখলে। এখন এখানকার 5টা পর্যায় রয়েছে, এই 5টা পর্যায়ে যারা ভালো করতে চাও তারা যদি স্নায়ুযুদ্ধ সম্পর্কে সিকিউ আসে, তখন কিন্তু তোমরা এই অধ্যায় থেকে যেহেতু আসার মতো এটাই রয়েছে। সো এই যে তোমার 5টা পর্যায়, এই 5টা পর্যায়কে তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তারপর আসো ন্যাটোর কথা। ন্যাটো কিন্তু এর আগের একটা চ্যাপ্টারে আমরা দেখেছি, এখানেও আছে, এবং এখানে কয়েকটা ইউরাসেক ওয়ার্স চুক্তি এসব কিছু রয়েছে, এগুলো সব সম্পর্কে তোমাদের জানা উচিত। কিন্তু যারা একটু কম পড়াশোনা করতে চাও তারা ন্যাটো এবং ওয়ার্স চুক্তি কি এই সম্পর্কে পড়াশোনা করবা ক্ষয়ের জন্য। তারপর 8 নম্বর অধ্যায় দেখো,
স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বের কথা এখানে বলা হচ্ছে গ্লাসনস্ট ও পেরেস্ট্রোইকা। এখন দেখো আমি এই চ্যাপ্টারটা ক্লাস নিয়েছি, ইতিহাস দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব। এখানে তোমার 2টা চুক্তি নেওয়া হয়েছিল সংস্কারের জন্য, একটা অর্থনৈতিক, একটা হচ্ছে তোমার সমাজতান্ত্রিক এরকম। এই যে এখানে আসলে ইউরাসেক, ওইখানটাই না, এই অধ্যায়টাতেই 8ম অধ্যায়ে ইউরাসেক, গুয়াম, এই 2টা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে খ নাম্বার প্রশ্ন 2টা আসার পসিবিলিটিস। দেখো তারপর ইউএসএসআর কি, এটাও কিন্তু একটা, এটা কি, এটার ফুল ফর্মটা লিখবা, ঠিক আছে? তাহলে হচ্ছে এটা হচ্ছে তোমার ক নম্বর প্রশ্নে আসতে পারে। তারপর দেখো এই যে ইউএসএসআর এর একটা পতনের কারণ, এই পতনের যে প্রভাব হয়েছিল, একটা তাৎক্ষণিক, একটা হচ্ছে সুদূর প্রসারী প্রভাব। যখন ওটা ভেঙে যাবে তখন কি হবে, ওটার ক্ষমতাও কমে যাবে, তখন তাৎক্ষণিক কিছু প্রভাব দেখা যাচ্ছে, এটা এভাব না, প্রভাব আর সুদূর প্রসারী প্রভাব, ঠিক আছে? মানে দূরবর্তী, যে এখনো পর্যন্ত কোল্ড ওয়ার চলতেছে, এইটা কিন্তু এই ইউএসএসআর এর পতনেরই প্রভাব। বার্লিন প্রাচীরের কথা ওই লেকচারে আমি সুন্দর করে সব কিছু ব্যাখ্যা করেছি, যে বার্লিন প্রাচীর কবে দেওয়া হয়েছে, কোথায় দেওয়া হয়েছে, কোন কোন পূর্ব এবং পশ্চিম জার্মানিকে মানে আলাদা করেছে, এবং এই দুই যে প্রাচীরটা, এটাকে ভেঙে আবার দুই জার্মানিকে একত্রিতকরণ করা হয়েছে, ঠিক আছে? এখন কোথায় কোন সরকার বা কোন দল অ্যাক্টিভ ছিল, এসব কিছু নিয়েই আলোচনা রয়েছে, তোমরা জাস্ট এখানটা দেখে নিবা। তাহলে এখানে যেটা বলতেছিলাম যে হচ্ছে তোমার স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব, এখান থেকে একটা খ নাম্বার প্রশ্ন আসবে, ঠিক আছে? খ নাম্বার প্রশ্ন, এবং এইখানটা থেকে তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, খ এর জন্য গুরুত্বপূর্ণ। ইউএসএসআর সম্পর্কে যে প্রভাব, এই প্রভাবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিসের জন্য, গ ঘ এর জন্য, ঠিক আছে? এবং বার্লিন প্রাচীর দুই জার্মানির মধ্যে ছিল। এখন এখান থেকে যে এমসিকিউ গুলো জানবা, আমি জাস্ট একটু সংক্ষেপে বলি, যে কে দিছিল বার্লিন প্রাচীর, এবং হচ্ছে কবে দিছিল, এবং কবে এটাকে তোমার হচ্ছে বার্লিন প্রাচীরকে ভেঙে দুই জার্মানিকে একত্রিত করা হয়, কোন জার্মানিতে কোন সরকার বা কোন দল হচ্ছে ক্ষমতায় ছিল, এই সব কিছুই পড়াশোনা করবো। এবং কতজন এর মধ্যে যখন দ্বন্দ্ব হয় তখন কি হয়, কতজন মানুষ হচ্ছে তোমার হচ্ছে মানুষের জন্য কতটা ভোগান্তির সৃষ্টি হয়, এই সম্পর্কে কিছু অ্যানালিটিক্যাল কথাবার্তা রয়েছে, কিছু ম্যাথমেটিক্যাল কিছু জিনিসপত্র রয়েছে, ওগুলো মাথায় রাখবা যারা ভালো করতে চাও। তারপর দেখো 9 নম্বর অধ্যায়ে বলা হচ্ছে তোমার বর্ণবাদ বিরোধী আন্দোলনের কথা। বর্ণবাদ বলতে বুঝি যে আমরা, বর্ণ মানে হচ্ছে তুমি কালো নাকি তুমি সাদা, এই টাইপের, ঠিক আছে? বা হচ্ছে তুমি বাঙালি নাকি অন্য ধর্মের, এই সব নিয়ে তোমাকে যে একটা বৈষম্য করা হয়, এই যে বর্ণবাদ, অ্যাপার্থাইড, তো এইটার বিরুদ্ধেই হচ্ছে আন্দোলন, যেটা সেটা হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। তো বর্ণবাদ কি, এটা তোমার যেমন ক নাম্বার প্রশ্নেও আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, তাহলে এখান থেকে অধ্যায় থেকে তোমরা সংজ্ঞাটা পড়ে ফেলবা। তারপর দেখো ডেসমন্ড টুটুকে দক্ষিণ আফ্রিকার বিবেক বলা হয়। এখানে আমি বলেছিলাম এটাকে বাদ দিতে, তোমরা যারা বাদ দিতে চাও না তারা এইসব প্রশ্নগুলো খুব ভালো করে এই অধ্যায় থেকে পড়ে ফেলবা। এটা কিসের জন্য, খ নাম্বারের জন্য। এবং এএনসি কেন গঠিত হয়েছিল, এটাও খ নম্বরের জন্য। তারপর ফ্রান্সে কিভাবে জাতিগত বৈষম্যের সৃষ্টি হয়, এটাও খ নম্বরের জন্য তোমরা পড়াশোনা করবে। তারপর দেখো মহাত্মা গান্ধী কি উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা গমন করে, যেগুলো দিলাম এগুলো মোটামুটি সবটাই হচ্ছে তোমার কি বলা যায়, বোর্ড কোয়েশ্চেন, সো এগুলা তোমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তারপর দেখো বর্ণবাদ বিরোধী আন্দোলনের স্মরণীয় ব্যক্তিত্ব কারা। দেখো এখন যখন আমাদের সিকিউ আসবে, সৃজনশীল প্রশ্ন, তখন কিন্তু এইগুলো আমাদেরকে লিখতে হবে। কোন কোন ব্যক্তি স্মরণীয় ছিল, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং জুনিয়র, নেলসন ম্যান্ডেলা, কে ডেসমন্ড টুটু। তো এইসব এনারা কিভাবে অবদান রাখছে, এগুলোর তখন আমাদেরকে একটু ব্যাখ্যা লিখতে হবে, ঠিক আছে? বা অবদানটা কি, এই সম্পর্কে কিন্তু এমসিকিউ আসতে পারে, এই ব্যক্তিদের সম্পর্কে কি আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তারপর দেখো এই অধ্যায়ে বলা হচ্ছে 1914 সালে একটা অর্ডিন্যান্স জারি করা হয়, দ্য ব্ল্যাক অর্ডিন্যান্স নামে, যেটাকে বলা হচ্ছে কালো আইন। কারা করে এটা, ইংরেজরা করে, ইংরেজ সরকাররা করে, শ্বেতাঙ্গ সরকাররা করে। এই কালো আইনটা কি, এই সম্পর্কে একটা ব্যাখ্যা পড়বা, কেন করা হয়, হ্যাঁ ব্যাখ্যা যে কেন করা হয়। আর এখান থেকে যেটা তোমার গ এবং ঘ নম্বরে রিলেট করতে হবে সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর ওই বিষয়টা। সো মোটামুটি এটাই ছিল তোমাদের জন্য একটা সাজেশন ভিডিও। তোমরা যারা এটাকে ফলো করছো তারা যদি এই অনুযায়ী পড়াশোনা করো মোটামুটি গুছিয়ে, তাহলে দেখবা যে পরীক্ষায় একটা আশানুরূপ রেজাল্ট তোমরা করতে পারছো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের সাথে দেখা হবে কোনো ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।